ওকে, গুড ইভিনিং সবাইকে। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। গুড গুড ইভিনিং ইভিনিং। স্যার। আচ্ছা, তো আজ হচ্ছে আমাদের থার্ড মান্থের থার্ড ক্লাস। আর আমাদের পড়া ছিল হচ্ছে, আমরা তাহলে কয়টা পয়েন্ট পড়েছি বলো তো? পাঁচটা। পাঁচটা। পাঁচটা পয়েম আমরা পড়ে ফেলেছি 20টার ভিতর। সেগুলো টেক্সট পড়েছি, সামারি অ্যানালাইসিস এগুলো তোমাদের শিটে দিয়েছিলাম পড়ে ফেলতে। তোমাদের বই থেকে নিশ্চয় রিডিং টিডিং যা দেওয়ার দিয়েছো। এছাড়াও আমরা বেশ 5-7টা লিটারি টার্মস পড়েছি। তো আশা করি সেগুলো তোমরা বুঝে নিয়েছো। তারপরও যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, যদি কারো সমস্যা থাকে। আর যদি না থাকে তাহলে আমরা আজ থেকে নতুন আইটেম শুরু করব, সেটা হচ্ছে প্রোজ। ঠিক আছে, আমরা প্রোজটা পড়া শুরু করব। আর এর ভিতরে যে 5টা কবিতা পড়া হয়েছে তার ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো আপাতত পড়ব, কারণ ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ব্রড কোশ্চেনগুলো ঠিক আমি মানে কভার করে দিতে পারতেছি না, যে কোনটা মোটামুটি এবার এসে যায় আর কোনটা তোমাদের পড়তে হবে। হ্যাঁ, এখন হয়তো দিয়ে দিলাম, দেখাচ্ছে তোমরা পড়ে ফেলছো, এবার যেটা পড়ে ফেলছো সেটা আবার এটা এবার চলে এসেছে, তাহলে দেখাচ্ছে ওটা একটা বাড়তি সময় নষ্ট হবে। কিন্তু ব্রিফ আর শর্ট যেহেতু ছোট কোশ্চেন, ওগুলো নিয়ে হয়তো বা প্রবলেম হবে না। ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা রুটিন টুটিন দিয়ে দিলে, পরীক্ষাটা হয়ে গেলে আমাদের এদিকে আমরা মোটামুটি ব্রড কোশ্চেনগুলো কোনগুলো চলে এসেছে, কোনগুলো পড়া দরকার, এগুলো আমরা সিস্টেম করতে পারতাম। কিন্তু যাই হোক, মোটামুটি আমি তাহলে 5টা কবিতার প্রথমে একটা একটা করে ব্রিফ এবং শর্ট কোশ্চেন দিয়ে দিব, এবং এখানে আমি লিখে দিব, একটা সময় দিব, ওই সময়ের ভিতরে তোমাদের পড়ে ফেলতে হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি বিষয়টা? বুঝতে পারছো? জি স্যার। আহ, এটা তোমাদের দ্বিতীয় হোমওয়ার্ক হিসাবে থাকবে, মানে এই হোমওয়ার্কের প্রথমটা থাকবে জি স্যার। হচ্ছে যে সাবজেক্টগুলো আছে বাংলায় সেগুলো, আর এখানে থাকবে হচ্ছে যেমন আমি বললাম হচ্ছে রিড দ্য ব্রিফ কোশ্চেন্স, ব্রিফ অ্যান্ড শর্ট কোশ্চেন্স অফ সনেট 18। ঠিক আছে, এখন কোথা থেকে দিব আমি একটু তোমাদের দেখাই দিই যাতে তোমরা বুঝতে পারো। এখন আমি মনে করি এখান থেকে, যদিও এটা এই সাজেশন যেটা সেটা করা আছে হচ্ছে এবার যারা পরীক্ষা দিবে তাদের জন্য। ঠিক আছে, এখন যাই হোক ব্রিফ কোশ্চেন বা শর্ট কোশ্চেন যেগুলো চলে আসবে তো আসবে, তারপরে তোমরা এখান থেকে পুরোটা পড়ে ফেলার চেষ্টা করবা। সনেট 18 মধ্যে পার্ট ওয়াইজ কোশ্চেন, এই যে ব্রিফ আমি এখন তোমাদের ওখানে শেয়ার করে দিব। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। না স্যার, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে পরে রেকর্ড ক্লাসটা Yes, দেখে sir, নিবা। দেখতে পাচ্ছি। এখনো নেটওয়ার্ক জি হয়তো স্যার। বিভিন্ন জায়গাতে ক্লিয়ার হয়নি। এই যে সনেট 18 আছে, আমি এই জায়গাতে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো কি অ্যাড করলাম, এখানে ধরো একটা দেওয়া আছে সামারি অ্যানালিসিস, এটা হচ্ছে সনেট 18 এর শেক্সপিয়ার। এছাড়াও আমি এখন এটাকে পার্ট দেখো ব্রিফ কোশ্চেনস অ্যান্ড আনসার ফর পার্ট এ, আর সাথে দিব আবার পার্ট বি দিয়ে একটা ডেট দিয়ে দিব। ঠিক আছে, এর ভিতরে তোমাদের কাজ হবে পড়ে ফেলা। মুখস্থ করতে চাইলে মুখস্থ করে ফেলবা, কোনো সমস্যা না, কিন্তু কঠিন মনে হলে আপাতত বারবার রিডিং পড়ো, দেখো একসময় ওয়ার্ডগুলো মুখস্থ হয়ে যাবে, পড়াটাও ক্লিয়ার হবে। তাহলে এই যে দুটা জিনিস আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, দেখো ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন্স অ্যান্ড আনসার। আমি একটু খুলে দেখাই এটা। এখানে ক্লিক দিলে পরে তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে, পেজটা এই পিডিএফ ফাইলটা পাবা। এখানে টোটাল 25টা কোশ্চেন দেওয়া আছে, তার সাথে যে কোশ্চেনের আনসারগুলো দিয়ে দেওয়া আছে এখানে। ঠিক আছে, ওহো কি ব্যাপার, এরকমটা হওয়ার মানেটা কি? আচ্ছা, নেটের প্রবলেম হতে পারে। যদি কেউ মনে করো ডাউনলোড করতে চাও, তাহলে ডাউনলোড করার জন্য ওপেন ইন নিউ উইন্ডো বা মোবাইলেও ডাউনলোড সিস্টেম আসবে, সেটাতে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই যে ডাউনলোড করলে পারে এই তখন ক্লিয়ার হয়ে যাবে।
দিয়ে তোমরা তোমাদের ফোনে এটাকে ডাউনলোড করে নিতে পারবা পিডিএফটা। এমনিতে তোমরা তো ডাউনলোড করে পড়ো নাকি? বাকি যে সকল সামারি টামারি এগুলো দেওয়া হয়, হ্যাঁ এই যে দেখো এখানে ব্রিফ কোশ্চেনের আনসার সহ এখানে দেওয়া আছে, এই যে আনসার। হ্যাঁ, বইয়েও আছে, তোমাদের বই থেকেও পড়তে পারো কোশ্চেনগুলো ধরে তোমার মতো করে। তো আমি এখানে যেগুলো দিয়ে দিয়েছি সেইগুলোর উপরেই কিন্তু আমি টেস্ট নেব, মনে থাকবে। আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে দিব, এই সময়ের মধ্যে তোমাকে পড়ে ফেলতে হবে। তাহলে একটা সময় আমি দিব। প্রথম তো আমি মনে করে এটা যেহেতু শর্ট এবং ব্রিফ দুই ধরনের কোশ্চেনের আনসারই আমি এখানে দিয়েছি, সেই হিসাবে ব্রিফ পড়তে হয়তো 2 থেকে 3 দিন লাগবে, আর শর্ট পড়তে হয়তো আরও 3-4 দিন লাগবে, মিলে আমি 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহ টাইম মানে হচ্ছে আগামী 9 তারিখে, 9 আগস্ট, ঠিক আছে তো? 9 আগস্ট আমি তোমাদের এই সনেট 18-এর ব্রিফ এবং শর্ট কোশ্চেনের উপরে একটা টেস্ট নেব। তাহলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে উইদিন, কেউ না বুঝলে এখনই বলবা যে বুঝতেছি না বা বুঝেছি কিনা। হ্যাঁ, তাহলে রিড দ্য ব্রিফ অ্যান্ড শর্ট কোশ্চেন্স অফ সনেট 18 উইদিন 8 আগস্ট, ঠিক আছে তো? এখানে শিট থেকে পড়বো, আমি যে শিট দিয়েছি সেই শিট থেকে, ঠিক আছে? আর এই যে তোমার হোমওয়ার্ক 2 এর যে 3টা সাবজেক্টের যে চ্যাপ্টার 2 পর্যন্ত পড়া দেওয়া ছিল আগস্টের 1 তারিখ পর্যন্ত, তো সেটাকে আমি এখন চেঞ্জ করে দিব, দিয়ে চ্যাপ্টার 3 দিয়ে দিলাম। 3টা চ্যাপ্টার হয়ে গেলে পারে কিন্তু আমি একটা টেস্ট নিই। হ্যাঁ, তো সেই হিসাবে 3rd নম্বর চ্যাপ্টার দিয়ে দিব। তোমরা কি গাইড টাইড কিনেছো না কি অবস্থা বলো তো? স্যার ইংলিশের কোনো গাইড কিনি নেই, কিন্তু ইংলিশের না, মানে আমি হচ্ছে এইগুলোর কথা নন বলছি। মেজর যে, এইগুলো নন মেজর বলো যেগুলোকে, সেইগুলোর ক্ষেত্রে বলো। জি স্যার ওগুলো কিনছি। এগুলো কিনেছি স্যার। হ্যাঁ, আনসার এখানে আমি কোশ্চেনগুলো যে দিয়ে দিচ্ছি, সবাই পাচ্ছ তো নাকি অবস্থা? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, কি প্রশ্ন? স্যার আমার এই যে কয়েক 5টা পয়েম পড়ানো হয়েছে ওইগুলো বাদে আগের বিগত ক্লাসের একটা ক্লাসও নেই স্যার। এখানে সবগুলো ক্লাসই দেওয়া আছে। তোমার বিগত ক্লাস বলতে তুমি বলতে যাচ্ছ যে রাইটিং এর ক্লাস নেই, তাই তো? জি এই যে দেখো জি এখানে রাইটিং এর ক্লাস আছে। রাইটিং এর জন্য সবই তো থাকার কথা, থাকবে না কেন? এই যে সবই আছে, গুগল ক্লাসরুম এগুলোতে সবই পাবা। জি এগুলো স্যার, তো না কোনো থাকলে ক্লাসরুমে আমার ওই ওই পয়েমগুলো ছাড়া আর কোনো ক্লাসই আসছে না। তাহলে তোমার নেটের সমস্যা বা অন্য কোনো সমস্যা। এই দেখো এখানে 3rd চ্যাপ্টার পর্যন্ত দেওয়া আছে, যে কয়টা আছে এই 3টা সাবজেক্টেরই চ্যাপ্টার 3 পর্যন্ত আমি এখানে দিয়ে রাখছি। এটা তোমার ওখানকার সমস্যা তাহলে, ঠিক আছে? তুমি দরকার হলে ওটাকে রিসেট করে আবার নতুন করে ইয়া করো। দেখো এখানে প্রত্যেকটা জিনিসেরই, এখানে যেহেতু আমার 3rd চ্যাপ্টার পর্যন্ত পরে পরীক্ষা নিব, সেই হিসাবে 3rd চ্যাপ্টার পর্যন্ত এখানে দেওয়াই আছে। অতএব না থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, তোমার ওখান থেকে ওপেন হচ্ছে না, হয়তো তুমি অন্য কোনো গ্রুপে অ্যাড হয়েছে কিনা, ঢুকে গেছে কিনা, সেটা একটু চেক করবো আগে, ঠিক আছে? এখানে সব ওকে যা স্যার। ক্লাস আছে সব এখানে দেওয়া আছে, পিডিএফ ফাইল সহ এখানে সবই দেওয়া আছে। এখানে তো না থাকার কোনো কাজ, যে ক্লাস ফাইল ক্লজের এখানে ক্লাস ফাইল এগুলো দেওয়া আছে। ইন্ট্রোডাক্টরি ক্লাসের ভিতরে সাবজেক্ট বুক লিস্ট নিয়ে দেওয়া আছে, অন্যান্য বিষয়ে থাক, প্রত্যেকটা ক্লাসই দেওয়া আছে। অতএব এখানে থাকতে পারে, হতে পারে তোমার কোনো প্রবলেম হতে পারে, সেটার জন্য একটু খেয়াল করবা। আচ্ছা, তাহলে আমি, স্যার নেট প্রবলেমের আগে ছিল, এই কয়েকদিনের মধ্যে নেই। হ্যাঁ তাহলে হয় তোমার আগে ওখানে ছিল। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আর এখানে এমন না যে হোয়াটসঅ্যাপের মতো ডিলিট হয়ে গেলে মেসেজ থাকবে না। এখানে গুগল ক্লাসরুমে আমি ডিলিট না করা পর্যন্ত সব কিছু এখানে থাকবে। তোমাকে আমি রিমুভ করে দিই আর অ্যাড করি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এটার জন্য তোমাদের টাইম জি স্যার। আমি একটু দিব বেশি করে, যেহেতু আজ 1 তারিখ। তোমাদের আমি এখানে 10ই আগস্ট পর্যন্ত টাইম দিলাম, ঠিক আছে? এখানে ব্রিফ এবং শর্টগুলো পড়ে ফেলবা, আর এদিকে 10 আগস্টের মধ্যে যার যে সাবজেক্ট আছে তার চ্যাপ্টার 3 এর পার্ট এ বি সি থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়তে থাকো। পড়ার চাপ কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ আমরা অলরেডি 3য় মাসে প্রবেশ করেছি। তার মানে আমাদের পড়ার গতিটা আর একটু বাড়াতে হবে, ঠিক আছে? তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে। এখন বাকিটা তোমরা কিভাবে পড়াশোনা করছো না করছো সেটা তোমাদের ব্যাপার। টেস্ট নিলে পরে বুঝতে পারবো, কারণ যেহেতু দূরে থেকে তো বোঝা যায় না। আচ্ছা, তো এখন আমরা আজ থেকে মোটামুটি আমরা একটা নতুন মানে এতে চলে যাব, সেটা হলো ইন্ট্রোডাকশন টু প্রোজ পোয়েট্রি। যদি কারো সমস্যা থাকে বলো, 1 মিনিট সময় দিলাম কথা বলার জন্য, তা না হলে আমি এখনই অন্য টপিকে চলে যাব। হ্যাঁ, না স্যার আমার সমস্যা নেই। আচ্ছা, যদি সমস্যা না থাকে তো ভেরি গুড। কেউ যেহেতু কথা বলছে না, আমি বিষয়টা বুঝে নিলাম যে হয় তোমরা কেউ পড়োনি, আর না হয় যারা পড়েছো তারা বুঝে নিয়েছো, এইটা হলো ব্যাপার।
আর ক্লাসের উপস্থিতি এখনও যথেষ্ট ভালো না। তোমরা যেহেতু অলরেডি অ্যাক্টিভ আছো বলে আমার কাছে মনে হয়েছে, কারণ তোমরা ইয়াতে যুক্ত হয়েছো, তাই না? টেলিগ্রামে যুক্ত হয়েছো মোটামুটি 56 জন, কিন্তু ক্লাস করতেছো মাত্র 19 জন। 19 জন না, 17 জন। আমি তো আমাকে ধরে 2 জন ধরে হচ্ছে 17 জন। তার মানে এটা খুব একটা ভালো চিহ্ন না। যদি তোমরা ইনঅ্যাক্টিভ থাকতা তাহলে বুঝতাম যে অন্তত তোমরা নেটওয়ার্ক তোমাদের ভালো নেই বা তোমরা যুক্ত হতে পারছো না, তাই তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারোনি। কিন্তু টেলিগ্রামে 56 জন আছো, মেসেঞ্জারে 80 জন আছো, আর ক্লাসে আছো এই যে 17-18 জন। হ্যাঁ, এটা খুব একটা ভালো চিহ্ন না, কারণ আমি এই জিনিসটা বরাবরই খুব ঘৃণা করি, ক্লাস না করাটাকে। অতএব যারা ক্লাস করতেছো না, আমি মোটামুটি আজকে যেহেতু 3rd ক্লাস, আমি শুক্রবারের মধ্যে মানে কালকের মধ্যে বাকিদের রিমুভ করে দিয়ে যে কয়জন হবে তাদের, ওই যে অনেকে আছো তোমরা আইডি নাম্বার পাওনি, তাই না? তো আইডি নাম্বারটা যাদেরকে আমি রিমুভ করবো ওই আইডিগুলো তোমাদের দিয়ে দিব, সেই হিসাবে আমি স্টপ রাখছি। আগামী কালকের ভিতরে আমি ওইটা গ্রুপটাকে পুরো কাভার করে ফেলবো। হ্যাঁ, আর আমি বলেছি যারা আইডি নাম্বার পাওনি তারা আমাকে টেলিগ্রামে আলাদা করে মেসেজ দিয়ে জানাতে। আর আমি তো আইডি নাম্বারগুলো তোমাদের টেলিগ্রামে ওখানে অ্যাড করে দিচ্ছি নামের সাথে। তো সব কিছু মিলে আমি একটা অর্গানাইজ বিষয়টা চাই, যেখানে আমি সবাইকে ট্র্যাক করতে পারো মোটামুটি সে ক্লাস করছে কিনা। কারণ এখানে গুগল ক্লাসরুমের নামের সাথে আমি ওটাকেও অ্যাড করাবো আস্তে আস্তে আইডি নাম্বারটা। তাহলে এখানে আমি দেখতে পাবো যে কোন কোন আইডিটা যুক্ত হয়েছে, কোন কোন হয়নি। হ্যাঁ, আর ক্লাসে যারা স্যার ইন্টারেস্টেড না তারা দয়া করে যুক্ত হবে না। আমি রিমুভ করে দেওয়ার পরেও তোমরা যুক্ত না হলে আমি খুশি হব যে তোমরা নিয়মিত ক্লাস করছো না, অতএব আমার এখানে থাকার দরকারই নাই। তোমরা টাকা দিয়ে যুক্ত হবা, আবল তাবল গিলি করবা, হ্যাঁ, নিজেকে ভালো মানুষ তৈরি করবা না, হ্যাঁ, নিজের কাছে নিজেকে ফাঁকিবাজি দিবা, সে সকল মানুষ তো হিংস্র হবেই। আমি তো মনে করি আমরা সবাই হিংস্র, কারণ কি আমরা তো ব্যক্তিগতভাবে আমরা জানি আমরা কি জিনিস, আমরা নিজেকেই ঠকাই, আমরা নিজেরাই ধান্দাবাজ। হ্যাঁ, নিজের সাথে ধান্দাবাজি করি, তারপরে সাথে তো করবোই। শিক্ষিত অশিক্ষিত দিয়ে তো কোনো লাভ নেই। এইচএসসি পাস করে অলরেডি তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছো, এখানেও তো নিজের মানসিকতা ডেভেলপমেন্ট না করলে দেশের যে অবস্থা হচ্ছে তা তো সবসময় ঘটবে। সে নেতা হও, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, উকিল হও, টিচার হও, কোনো কাজ হবে না। ওই আমরা সব ধান্দাবাজি করব, সবাই সবার সাথে ধান্দাবাজি করে আমরা জীবন চালাবো। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছিলাম? স্যার গত ক্লাসে আপনার স্ক্রিনে দেখছিলাম যে আরেকজনের রোলের মানে নামের পাশেও 34 লেখা, তো আচ্ছা আমার আইডি নাম্বার 34। আচ্ছা, ওটা আমি যেহেতু চেক করব, তুমি অবশ্যই লিখে দিবা টেলিগ্রামের ইনবক্সে, সবাই লিখে দিবা, গ্রুপে না। আমি আগামী কালকে যেহেতু সময় পাবো, যেহেতু আমি এইচএসসি ভর্তির কমিটি থাকার কারণে সময় পাচ্ছি না একদম দিনে, কালকে ছুটিতে আমি এগুলো দেখবো, দেখে কোথায় কি সমস্যাগুলো আছে কালকের ভিতর সমাধান করব, ঠিক আছে? জি স্যার, আমি আপনাকে গত ক্লাস শেষ করেই আমি মেসেজ দিয়ে আচ্ছা, রেখেছিলাম। হ্যাঁ মেসেজ দিয়েছো, কিন্তু যেহেতু আমি এখন কিছু বলছি না এই জন্য দেখি নাই। আমি সবার ইনবক্সে ঢুকবো, টেলিগ্রাম থেকে, ইনবক্স আমার মেসেঞ্জার থেকে, যারা ওখানে যুক্ত হয়নি তাদেরকে আউট করে দিব। কারণ অলরেডি আমার 3য় মাস চলছে, আমি অ্যাক্টিভ স্টুডেন্ট চাই, যারা অ্যাক্টিভ হবে তারা। তুমি 3 জায়গায় 3 রকমের, তার মানে এখানে অধিকাংশ অ্যাক্টিভ না, আর ওই অ্যাক্টিভ স্টুডেন্ট যারা না তাদেরকে দিয়ে তো আমার কোনো লাভ নেই। হ্যাঁ, অতএব ওই 20-25 জন তারা ক্লাস করবে, 20 জন থাকলেই চলবে আমার, বাকি ওই 50-60 জনের দরকার নাই, ঠিক আছে? ক্লাস করবো না, পরে নাকে কাঁদবা, ওগুলো দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে ধরলাম যে তোমরা পড়েছো, আর যারা পড়োনি তারা একটু দয়া করে পড়ে নিও। পরীক্ষা টরীক্ষাগুলো যখন নিব তখন যেন দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা আমরা প্রোজে চলে আসি। প্রোজ তো আমরা শুরু করি নাই, তাই না? এখনো প্রোজ আমরা না শুরু স্যার। করি নাই, তাহলে আজ থেকে আমরা প্রোজের ব্যাপারটা শুরু করব। প্রোজকে আমরা মেনলি 2টা অংশে ভাগ করেছি, তাই না? তোমাদের নামটা কি সাবজেক্টের, বলো তো, বলতে পারবা সাবজেক্টের নামটা কি? আ গেটওয়ে টু ইংলিশ প্রোজ। Gateway to English Prose. না, ওটা তো তোমার বইয়ের নাম, ওটা তো বইয়ের নাম। তোমাদের সাবজেক্টের নামটা বলো। Introduction to Prose. হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু প্রোজ, শুধু ওইটুকুই? Fiction and non-fiction. হ্যাঁ, ফিকশন আর নন ফিকশন, ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন আর নন ফিকশন। আর গেটওয়ে টু ইংলিশ প্রোজ ওটা হচ্ছে বইয়ের নাম, তোমাদের যে বই পড়ছো ওই বইয়ের নাম। তো ফিকশন আর নন ফিকশন। সো পোয়েট্রিতে কিন্তু এই ভাগটা ছিল না, যে বিশেষ করে লিরিক, হ্যাঁ, সাবজেক্টিভ অবজেক্টিভ এরকম কোনো ভাগাভাগির ভিতর ছিল না। কিন্তু প্রোজে আমরা পেয়েছি কি ফিকশন আর নন ফিকশন। তো ফিকশন এবং নন ফিকশনের মধ্যে পার্থক্যটা কি আমরা বলতে পারবো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিকশন এন্ড নন ফিকশন? স্যার নন ফিকশন হচ্ছে আচ্ছা, মানে বাস্তব যে কাহিনী, আর ফিকশন হচ্ছে অবাস্তব।
হ্যাঁ, মানে মূল কথা হলো ইমাজিনারি, যেগুলো কাল্পনিক বিষয়, যেখানে রাইটার নিজে ক্যারেক্টার ক্রিয়েট করতে পারেন, তাই তো, নিজের গল্প সিচুয়েশন নিজে তৈরি করতে পারেন, যার মধ্যে কোনো বাস্তব ঘটনা থাকবে না, সেটাকে আমরা বলছি ফিকশনাল বা ফিকশন বা ইমাজিনারি। আর যেটা হচ্ছে নন ফিকশন, মানে ইমাজিনারি নয় বাট সামওয়াট রিয়েল অ্যান্ড ট্রু ইনসিডেন্টস উইল বি ডিসকাসড। হ্যাঁ, বিশেষ করে এসেগুলো যেগুলো থাকে, তারপর হিস্ট্রিগুলো যেগুলো থাকে, তারপরে বিভিন্ন লেটার যেগুলো বাস্তব, হুম, সেগুলোকে আমরা ফেলছি হচ্ছে নন ফিকশনাল এসের ভিতরে। তাহলে আমি মেনলি তোমাদের বইয়ে আগে নন ফিকশন দেওয়া আছে, তারপরে ফিকশন দেওয়া আছে, কিন্তু আমি ফিকশনটা দিয়ে মেনলি শুরু করার চেষ্টা করি, কারণ ফিকশনটা বুঝতে সহজ হয় এবং পরীক্ষার জন্য আমি ফিকশনগুলোকে একটু বেশি গুরুত্ব দিই, ঠিক আছে, কারণ দে আর এনজয়েবল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যেগুলো এসে এর আবার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইতিহাস থাকে, এগুলো তোমাদের জন্য কঠিন মনে হবে। তো যাই হোক, আমি প্রথমত একটা ফিকশন একটা নন ফিকশন এভাবে করে পড়বো। আগে আমরা একটা ফিকশন পড়বো, তারপর একটা নন ফিকশন পড়বো, তারপর আবার একটা ফিকশন পড়বো, আর আবার একটা নন ফিকশন পড়বো, ঠিক আছে। এইভাবে করে চারটা দুইটা দুইটা করে ফিকশন আর নন ফিকশন শেষ করে তারপর আমরা আবার চলে যাব হচ্ছে ইংলিশ রিডিং স্কিলসের পর আবার রাইটিং স্কিলস, এভাবে আমরা চট্টকারে শেষ করবো। এবং যেটা শেষ করবো সেটা কিন্তু কোশ্চেন আনসারগুলো আমি দিয়ে দিব একবারে। অতএব রিভিশন শুরু করার আগ পর্যন্ত ওটা নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না। অতএব তোমাদেরকে অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে, একদম টোটাল প্রিপারেশন আমরা যেন আগামী 10 মাসের মধ্যে পেয়ে যাই, কারণ আমি মোটামুটি 10 মাসের টার্গেট নিয়ে পড়াই, 9 থেকে 10 মাস এর ভিতরেই কভার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তী যদি আরও 2-3 মাস সময় পাই, সেটা আমরা রিভিশনে থাকি, তখন রিভিশন ব্যাচ হিসেবে আলাদা একটা ব্যাচ শুরু করা হয়, যেখানে তাদের যদি কারো ইচ্ছা থাকে যুক্ত হতে পারে বা থাকতে পারে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আর তোমরা তো মান্থলি ফি হিসাবে চলতে থাকো। তো সেই হিসাবে 10 মাসের যেটু টার্গেট, আমাদের তৃতীয় মাস চলতেছে, তার মানে উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 2 মান্থস। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিব আমরা যাতে পড়াটা ধারাবাহিক হয়। তাহলে সিলেবাসে যদি আমরা দেখি, তাহলে আমাদের প্রথম যে ফিকশনটি সেটা কি বলতো? দ্য লাঞ্চন। হ্যাঁ, দ্য লাঞ্চন, ঠিক আছে। এগুলো পড়তে গিয়ে আমাদের অত ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না। উই ক্যান ডাইরেক্টলি ডাইভ ইনটু দ্য টেক্সট, আমরা সরাসরি টেক্সটে চলে যেতে পারি এবং মোটামুটি উই উইল এনজয় অ্যাট দ্য ভেরি বিগিনিং। উই আর নট গোয়িং টু রিড দ্য মোনোটোনাস ওয়ান, হুইচ উইল নট এনজয়, বাট দে উইল গিভ আস সাম ইনসাইট অ্যাবাউট আওয়ার লাইফ। তাহলে লাঞ্চনটাকে আমরা শুরু করতে যাচ্ছি। লাঞ্চন আসলে কি জিনিস? হোয়াট ইজ লাঞ্চন? বলো তো, লাঞ্চন কি জিনিস? একজন ব্যক্তির নাম? নো 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 নো, লাঞ্চন কোনো ব্যক্তির নাম নয়। লাঞ্চন, হ্যাঁ, লাঞ্চ বুঝো তো? তার দুপুরে খাবার মনে। হ্যাঁ, এখানে লাঞ্চন মানে হচ্ছে যে কোনো ধরনের ফর্মাল লাঞ্চ অর আ ফর্মাল ওয়ার্ড ফর লাঞ্চ। তাহলে ফর্মাল বলতে আমরা বুঝবো হচ্ছে যেটা আয়োজন করা হয়েছে কিছু ফর্মাল। আমরা যদি এমনি লাঞ্চ করি পারিবারিকভাবে বন্ধুরা মিলে, সেটা কিন্তু আর লাঞ্চন ব্যাপারটা হচ্ছে না। লাঞ্চন হতে হলে সেটা একটা ফর্মালিটি থাকবে, কিছু গেস্ট থাকবে যাদের জন্য স্পেশাল আয়োজন থাকবে, এরকম কিছু বিষয়কে আমরা লাঞ্চন বলে থাকি, ঠিক আছে। তাহলে স্টোরিটার নাম হচ্ছে দ্য লাঞ্চন। সুতরাং দেখো এখানে বলছে হোয়াই ইট ইজ কল্ড লাঞ্চন। The word luncheon makes its first appearance in English in the late 15th in phrase like a luncheon for bread and cheese. Originally it meant a thick piece of, মানে এখানে বোঝানো হচ্ছে যে কবে থেকে এটা আলোচনা শুরু হয়েছে বা এটা চালু হয়েছে। মানে স্পেশাল, আমরা লাঞ্চন বলতে সরাসরি লাঞ্চকে বুঝবো না, বরং আমরা বুঝবো হচ্ছে ফর্মাল করে। লাঞ্চ বলতে আমরা দুপুরের খাবারকে বুঝি, তাই না? দেখো লাঞ্চ এবং লাঞ্চনের মিনিংটা কি? কি ব্যাপার, কাজ করে না কা মোবাইল? আমি দা লিখলাম কেন? আচ্ছা, লাঞ্চ, দেখো লাঞ্চ বলতে আমরা বুঝি কি? আ মিল ইটেন ইন দ্য মিডল অফ আ ডে, টিপিক্যালি ওয়ান দ্যাট ইজ লাইটার অর লেস ফর্মাল। দেখো লাঞ্চ বলতে আমরা বুঝি লেস ফর্মাল, হ্যাঁ, দেন অ্যান ইভিনিং মিল। তাহলে হচ্ছে মোটামুটি মিড ডে মিল বা হচ্ছে লেস ফর্মাল দেন ইভিনিং মিল, তাহলে এটাকে বলছি আমরা লাঞ্চ। আর লাঞ্চন হচ্ছে কি, ফর্মাল না ইনফর্মাল? ফর্মাল, তাই তো? হ্যাঁ, এবং এখানে এটা ফর্মাল। তো সেই হিসাবে the story we are going to study, so what kind of lunch it would be, formal or informal?
ফর্মাল। and there must Formal. there must Formal. be a guests, and there would be a host, and there will be special arrangement for someone. That kind of thing will be talked about in this lunch and all this story. তো স্টোরিটা কি কেউ কখনো পড়েছো এর আগে? স্টোরিটা কি পড়া হয়েছে? না স্যার। জি স্যার পড়েছি। ভেরি গুড। এটা তো আমরা মনে হয় এইচএসসি তে পড়ার কথা ছিল। এইচএসসি তোমাদের পড়ার কথা ছিল? লাঞ্চন স্টোরিটা তো এইচএসসি তে ছিল এর আগের বার ছিল মনে হয়। যাও। না স্যার আমাদের সময় ছিল না। আচ্ছা, তাহলে অনেকটা ছিল, ন্যারেশন ছিল তোমাদের এই স্টোরি থেকে। অনেকগুলো ন্যারেশন ছিল। হিউমারিস্ট, হ্যাঁ, কলিং মি আ হিউমারিস্ট, ফলো মাই এক্সাম্পল, এরকম দিয়ে কিছু ন্যারেশন ছিল। তো মনে করতে পারো কিনা জানি না এইচএসসি লেভেলে। হ্যাঁ স্যার হ্যাঁ, দেখবে ছিল। কিছু কিছু মিলে যাবে। তো যাই হোক, তো আমরা এভাবে শুরু করছি। দ্য রাইটার স্টার্টস উইথ দ্য ভেরি ওয়ার্ড আই মিন দিস ইজ দ্য ফার্স্ট পারসন ন্যারেশন, তাই তো? এটা ফার্স্ট পারসন মানে এমনভাবে আলোচনা হবে যেন রাইটারের ভিতরে আছে, স্পিকার ইজ স্পিকিং অ্যাবাউট হিজ আইডিয়া, তাই না? তাই বলছে আই কট সাইট অফ হার। কট সাইট মানে কি বলতো? আই কট সাইট অফ হার। হোয়াট ইজ দ্য মিনিং অফ কট সাইট? কট সাইট মানে হঠাৎ করে দেখতে পাওয়া, হঠাৎ করে দেখতে পাওয়া মানে দৃষ্টিতে আসা, মানে চোখে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পাওয়া। হ্যাঁ, তাহলে আমি তাকে দেখেছিলাম। হার, আমি বাকে আর হারি বাকে। দেখো, আমরা কি জানি এই হার বলতে কাকে বলছে? আমরা চিনি আদৌ? না। না স্যার। তাহলে স্টোরিটার বিগিনিংটা কেমন? অ্যাব্রাপ্ট, তাই না? হঠাৎ করে শুরু হয়েছে এবং কবি কোনো ইন্টারাকশন নাই, কিন্তু কবি যে বলছে সেই বাকে আর যার সম্পর্কে কথা বলছে সেই বাকে আমরা কিছুই জানি না। তারপরও পড়তে পড়তে আমরা বুঝে নিব যে আসলে কে। লাইক কটস, এগুলোই হচ্ছে শর্ট স্টোরির বিশেষ বৈশিষ্ট্য। শর্ট স্টোরি কোনো ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয় না খুব একটা, যে আমরা সব পরিচিতি দিয়ে, এগুলো নোভেল দিয়ে শুরু হতে পারে, তাই তো? কিন্তু শর্ট স্টোরিগুলো হঠাৎ করে শুরু হয়, হঠাৎ করে শেষ হয়, এবং এক ধরনের অতৃপ্ত বাসনা থাকে যে কি ব্যাপার, শেষ হইয়াও হইল না শেষ, না যে শেষ হয়ে গেছে কিন্তু তারপরে মনে হচ্ছে যে আরো গল্পটা চললে ভালো হতো। ব্যাপারটা এরকম। শর্ট স্টোরি বৈশিষ্ট্য পড়েছো না বাংলাতে এইচএসসি লেভেলে? শর্ট স্টোরি। জি স্যার। জি স্যার। এখানে এসে আমরা শর্ট স্টোরি পড়তেছি। তাই হচ্ছে আই কট সাইট অফ হার এট দ্য প্লে। প্লে মানে বুঝো? খেলা না অন্য কিছু? প্লে বলতে কি বোঝায়? নাটক। নাটক। না, প্লে মানে নাটক, কিন্তু এখানে অ্যাট দ্য প্লে বলা হয়েছে। এখানে কিন্তু প্লে মানে আবার নাটক না। প্লে মানে হচ্ছে থিয়েটার, মানে নাট্যশালা। যেহেতু বলেছে অ্যাট দ্য প্লে, অ্যাট দ্য প্লে মানে কি নাটকে দেখা হয়েছিল নাকি নাট্যশালায় দেখা হয়েছিল? কোনটা বলবা? নাট্যশালায় দেখা হয়েছিল। এখানে প্লে বলতে থিয়েটার বোঝানো হচ্ছে। তাহলে আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে, তাই তো? থিয়েটারে তার সাথে আমার দেখা হঠাৎ করে। কিভাবে? ইন আনসারিং টু হার বেকনিং। বেকনিং মানে কি? ইশারা। সে দূর থেকে আমাকে ইশারা করতেছিল দেখার পর। মনে করো তোমরা কোথাও গেছো, অনেক ভিড়, তার ভিতরে তোমার এক বন্ধু দেখতে পেয়েছে, সে অনেক দূরে, হাত ইশারা করতেছে। হাত ইশারা করা দেখে আমি হঠাৎ করে আমার মনোযোগ হলো কেউ যেন আমাকে ডাকতেছে। ব্যাপারটা এরকম। তাই ইন আনসার টু হার বেকনিং, বেকনিং মানে কি? ইশারা বা ডাক। তাহলে তার ডাকের ইশারায়, তাই তো, ইশারার উত্তরে আমি তাকে দেখতে পেয়েছিলাম। এবং আই ওয়েন্ট ওভার, আমি তার কাছে গিয়েছিলাম। কখন? ডিউরিং দ্য ইন্টারভেল, মানে দেখা হওয়ার সাথে সাথে কি তার কাছে গিয়েছিলাম আমি? না স্যার। হ্যাঁ, মনে করো এক জায়গায় নাটক দেখতেছো, সে এক কোনায় বসে আছে, আমি এক কোনায় বসে আছি। তা সে আমাকে ডেকেছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, হাত নেড়ে আমি ইশারা দেওয়ার পরে নাটকের যখন ইন্টারভাল হলো, বিরতি হলো, তখন আমি তার কাছে গিয়েছিলাম। অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার, এবং তার পাশে গিয়ে বসলাম। তাহলে কোথায় দেখা হয়েছিল রাইটারের সাথে? ওই নাট্যশালায়। থিয়েটারে। আর কখন দেখা করেছিল? ইন্টারভেলে। নাটকের শেষে। এরপর বলা হচ্ছে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার। এরকম কমপ্লিটিং সেন্টেন্স পড়ছো না অনেক এইচএসসি লেভেলে? জি স্যার। সিন্স দিয়ে। জি স্যার। সিন্সে যদি আগেরটা পাস্ট টেন্স হয়, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স, মানে অনেক দিন হয়ে গেছে যে তার সাথে আমার শেষবারের মতো দেখা হয়েছে। ইট ওয়াজ লং, অনেক দিন হয়ে গেছে, সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, যে আমি তাকে শেষবারের মতো দেখেছি।
অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশন হার নেম, আর কেউ যদি তার নামটা আমাকে না বলে দিত, মানে কেউ যদি তাকে নাম ধরে না ডাকতো বা নামটা যদি উল্লেখ না করতো, আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার, মানে আমি মনেই করতে পারি না যে আমি তাকে চিনতে পারতাম। মানে কি রাইটার কি তার নাম ভুলে গেছে না মনে আছে? ভুলে গেছে। ভুলে গেছে। এটার মানে হলো রাইটার তার নাম ভুলে গেছিল, হয়তো পাশে কেউ গল্প করতে করতে তার নামটা বলেছিল বিধায় আমার নামটা মনে পড়েছিল, অন্যথায় আমার মনে হয় আমি নামটা চিনতেই পারতাম না যে আসলে তার নামটা কি। যাই হোক, শি অ্যাড্রেস মি ব্রাইটলি। ব্রাইটলি শব্দটা তো এর আগে আমরা পেয়েছি, হ্যাঁ কোথায় পেয়েছি বলো তো? ব্রাইটলি কখনো পেয়েছো? ব্রাইটলি বলতে কি বোঝায়? খুবই স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে তো? স্প্রাইটলি বা ব্রাইটলি, স্বতঃস্ফূর্ত ভাবে সে আমার সাথে কথা বলেছিল। শি অ্যাড্রেস মি ব্রাইটলি। সে কিভাবে কথা বলছে দেখো, এটা কার কথা বলতে হবে কিন্তু, ওয়েল ইটস ম্যানি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, হ্যাঁ আচ্ছা অনেক দিন হয়ে গেল যে আমরা প্রথমবারের মতো দেখা করেছিলাম। দেখো এখানে এই সিন্সের ইউজটা দেখো, এই সিন্সের আগেরটা পাস্ট টেন্স ছিল, তাই এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, দেখো হ্যাড সিন। আর এখানে আগেরটা হয়েছে ইট ইজ ম্যানি ইয়ার্স প্রেজেন্ট টেন্স, তাই এখানে পাস্ট টেন্স হয়েছে মেট। হ্যাঁ তাহলে ওয়েল ইটস ম্যানি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, হাউ টাইম ডাজ ফ্লাই, হ্যাঁ সময় কত না দ্রুত দৌড়ায়, কত দ্রুত ওড়ে না। উই আর নান অফ আস গেটিং অ্যানি ইয়াঙ্গার, আমরা কেউই কিন্তু আর ইয়াং হচ্ছি না, আমরা সবাই বুড়িয়েই যাচ্ছি। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, আমি যে তোমাকে প্রথমবার দেখেছিলাম তোমার কি মনে আছে? ইউ আস্কড মি টু লাঞ্চন, তুমি আমাকে দাওয়াত দিয়েছিলে লাঞ্চনে, মনে আছে তোমার সেই দিনের কথা? কে বললো এই কথাটা বলো তো? লেডিটা বলছে। ওই লেডি। ওই লেডিটা বলেছে। লেডি। এবার রাইটার বলতেছে ডিড আই রিমেম্বার, আমি মনে করব? কি বলো, আমি ভুলে যাওয়ার মতো না তো এই ঘটনা, হ্যাঁ? এইবার রাইটার ফ্ল্যাশব্যাকে চলে গেল, ঠিক আছে? রাইটার এখন কিন্তু আর বর্তমানে থিয়েটারে নেই, এখন রাইটার চলে গেল সেই অনেক দিন আগে তার সাথে যে প্রথমবারের মতো দেখা হয়েছিল সেই ঘটনাটা কি ঘটেছিল সেটা মনে করে। হ্যাঁ, ইট ওয়াজ 20 years ago আই ওয়াজ লিভিং ইন প্যারিস। তাহলে কতদিন আগে দেখা হয়েছিল? 20 বছর আগে। 20 বছর আগে। 20 years ago and I was living in Paris, এবং আমি কোথায় থাকতাম? প্যারিসে থাকতাম। I had a tiny apartment in the Latin Quarter overlooking a cemetery. তাহলে সেমিটারির মুখোমুখি বা সেমিটারির সামনে, সেমিটারি মানে হচ্ছে কি বলতো? কবরস্থান। কবরস্থান বা কবরস্থান। গোরস্থান, তাই তো? হ্যাঁ, তাই বলছে সেখানে কি ছিল? ল্যাটিন কোয়ার্টারে ছিল, মানে ল্যাটিনদের জন্য একটা আবাসস্থল ছিল। সেই আবাসিক এলাকায় একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে আমি থাকতাম। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি টু কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার, মানে আমি খুব কমই ইনকাম করতেছিলাম। বেয়ারলি মানে কি? খুব কম, মানে যথেষ্ট নয়। বেয়ারলি এনাফ মানে কি? খুবই কম। কোন রকম বডি এবং সোলটাকে একসাথে রাখার মতো করে আমি ইনকাম করতেছিলাম। তাহলে তার ইনকাম কি খুব ভালো ছিল? না স্যার। অনেক কম। মানে কোন না, রকম স্যার। বেঁচে থাকা, বডি এবং সোল টুগেদার মানে কি? মানে বডির ভিতরে আত্মাটা কোন রকম রাখা, মানে না মরে বেঁচে থাকা। হ্যাঁ, না মরে বেঁচে থাকার মতো অবস্থা, সেরকম কিছু ইনকাম আমি করতেছিলাম। এবং শি হ্যাড রেড আ বুক অফ মাইন, সে আমার একটা বই পড়েছিল, আমি বই লিখি তো, তাই সে আমার একটা বই পড়েছিল। অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, এবং সে বইটা পড়ে আমাকে লিখেছিল, প্রশংসা করে হয়তো। অ্যান্ড আই আনসার্ড থ্যাঙ্কিং হার, আর তাকে ধন্যবাদ দিয়ে আমিও একটা চিঠি দিয়েছিলাম। অ্যান্ড প্রেজেন্টলি, খুব তাড়াতাড়ি, আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার, এবং তার কাছ থেকে আমি আরেকটা লেটার পেলাম, সেইং দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস। সেই চিঠিতে লিখেছিল কি? যে সে কি করবে? প্যারিস হয়ে যাবে। সে কি প্যারিসে যাবে নাকি প্যারিস হয়ে যাবে? কোনটা? প্যারিসের ভিতর প্যারিস হয়ে কোথাও একটা যাবে। হ্যাঁ, পুলিশ হয়ে যাবে। and would like to have a chat with me, এবং সে আমার সাথে একটু কথা বলতে চায়, একটু মিট করতে চায় আর কি। হ্যাঁ, বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু তার সময় ছিল কম। and only free moment she had was on the following Thursday, তার মানে তার সময় কবে? তার সময় খুবই কম, তবে সে দেখা করতে পারবে আগামী একটু মিউট রাখো। হ্যাঁ, আগামী বৃহস্পতিবারে সে দেখা করতে পারবে, এর আগে সে দেখা করতে পারবে না, এই তো? জি স্যার। She was spending the morning at the Luxembourg, সে ওই দিনের সকালে হচ্ছে সে লুক্সেমবার্গে থাকবে।
অ্যান্ড উড আই গিভ হার আ লিটল লাঞ্চন অ্যাট ফয়েটস আফটারওয়ার্ডস, এবং ওই সকালের পরে সে যখন আমার সাথে আসবে সে আগে থেকে দাওয়াত চেয়ে নিচ্ছে। দেখো যে উড আই গিভ হার আ লিটল লাঞ্চন অ্যাট ফয়েটস আফটারওয়ার্ডস, যে ফয়েটস হচ্ছে কিসের নাম, একটা হোটেলের নাম, রেস্টুরেন্টের নাম, ঠিক আছে, এবং এটা হচ্ছে খুবই দামি একটা রেস্টুরেন্ট। সে বলেছে যে এই রেস্টুরেন্টে তাকে আমি ছোটখাটো কোনো রকম লাঞ্চন দিতে পারবো কিনা। দেখো মানে সে দাওয়াত কিন্তু চেয়ে নিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, যে র্যাডিসন হোটেলে খাওয়াতে পারবে কিনা। র্যাডিসন হোটেল বুঝো কারা যায় ওখানে? র্যাডিসন হোটেল, জি স্যার, অনেক 5 স্টার। হোটেল। সব মিনিস্টাররা এরা ওরা যায়, তা আমাদের ওইরকম যেমন যায় তা সেই সময়ের বলছে ফয়েটস হচ্ছে একটা কি, দেখা ফয়েটস ইজ আ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটার্স ইট। সিনেটর মানে কি, সাংসদ, এমপি, মিনিস্টার নাকি, সে ফ্রান্সের যারা মিনিস্টার তারা সেখানে খায়। অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস, এবং এটা ছিল আমার সামর্থ্যের বাইরে চিন্তা করা, দ্যাট আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার, আমি সেখানে কোনোদিন যাব বলে ভাবিনি। এখানে কি কেউ আছো যারা র্যাডিসন হোটেলে যাওয়ার কথা ভাবছো? আছো কেউ? না স্যার। কেন ভাবিনি কোনোদিন? কারণ সেখানে যাওয়ার জি স্যার। সামর্থ্য তো নাই নাকি। তাহলে ওটা ভাবতেই বা যাবো কেন? অতএব আমার সামর্থ্যের ভিতরে যেটা আমি সেটা নিয়ে ভাববো। তাই রাইটার বলতেছে যে তিনি তো কম ইনকাম করতেছিলেন, তিনি বলছেন যে আমি খুব কম ইনকাম করতেছিলাম বই টই বিক্রি টিক্রি করে, ঠিক আছে, তো আর ওইরকম যেখানে ফ্রেঞ্চ সিনেটাররা খায় এরকম রেস্টুরেন্টে যাওয়ার মতো সামর্থ্য আমার চিন্তার বাইরে, আমি চিন্তাই করিনি কখনো। কিন্তু এখন রাইটার কি দাওয়াত দিবে না দিবে না? দিবে না। দিবে না বাবা। উনি দিবে। স্যার বোঝা যায়নি, আবার দিবে একটু স্যার, বলুন। দিবে। ওরা মেয়েদেরকে না করতে পারে না। এখানে সেটা বলবে, বলছে বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু আমার তো আমি ফ্ল্যাটার্ড হয়ে গেছি, হ্যাঁ, এত সুন্দর চিঠি লিখেছি আমার প্রশংসা করে। এন্ড আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু আ উইমেন, এবং আমি যেহেতু বয়সে এখনো ছোট, তাই একজন উইমেন আমাকে কোনো কিছু বললে আমি নো বলবো এটা এখনো শিখি নাই, মানে আমি এখনো মেয়েদেরকে না বলতে শিখিনি, ঠিক আছে, কোনো মেয়ে যদি আমাকে কোনো কিছু বলে সেটা আমি না বলবো এটা আমি এখনো শিখিনি। তার মানে কি সে কি রাজি হয়েছে এটার কথা জি মানে? স্যার। হ্যাঁ, যেটা বিশেষ করে বলতেছে ফিউ মেন আই মে অ্যাড লার্ন দিস, হ্যাঁ, বলতেছে আমার বয়সে খুব কম মানুষই আছে যারা এই কথাটা বলতে পারে, না বলতে পারে। আনটিল দে আর টু ওল্ড টু মেক ইট অফ এনি কনসিকুয়েন্স টু আ উইমেন হোয়াট দে সে, মানে কি তাদের যথেষ্ট বয়স হওয়ার আগ পর্যন্ত যাতে অন্তত কোনো ঘটনার ক্ষেত্রে একটা উইমেনকে বলা যায় না, তার আগ পর্যন্ত খুব কম মানুষই আছে যারা না বলতে পারে। তো আমি না বলতে পারিনি তাকে, যে ওরকম একটা দামি হোটেল তারপর আমি না বলতে পারিনি, কারণ আই অ্যাম অলরেডি ফ্ল্যাটার্ড। আমি পটে গেছি। ফ্ল্যাটার মানে কি, পটে যাওয়া, ঠিক আছে তো, হ্যাঁ। তার বলছে আই হ্যাড, এবার টাকার কথাটা খেয়াল করবা, আই হ্যাড 80 ফ্র্যাঙ্কস, মানে গোল্ড ফ্র্যাঙ্কস, তৎকালীন সময় মুদ্রার নাম আর কি, ফ্রান্সের মুদ্রার নাম কি, এখন ইউরো, ফ্র্যাঙ্কস। তখন ছিল হচ্ছে ফ্র্যাঙ্ক, তাই তো, এবং তার কাছে ছিল কত ফ্র্যাঙ্ক? 80। হ্যাঁ, এগুলো একটু খেয়াল 80 করবা কারণ ব্রিফ কোশ্চেন হিসেবে অনেক সময় আসে। টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ, তাহলে পুরো আগামী মাসটা চলতে হলে, মানে টু লাস্ট মি মানে কি টিকিয়ে রাখা, আমাকে বাঁচিয়ে রাখার জন্য, মানে মাসের আর যা বাকি আছে, ঠিক আছে তো, সেই মাসটা চলার জন্য তার হাতে ছিল 80 ফ্র্যাঙ্কস। অ্যান্ড আ মডেস্ট লাঞ্চন শুড নট কস্ট মোর দ্যান 15, এবং যদি মোটামুটি সে চেয়েছে কি মডেস্ট লাঞ্চন নাকি লিটল লাঞ্চন, দেখো তো, লিটল লাঞ্চ। লেডি লিটল লাঞ্চন, সুতরাং সে চাচ্ছে লিটল না হোক, মোটামুটি একটা মডেস্ট একটা লাঞ্চন তো দেওয়াই যায়। তো সে হিসাব করে বলতেছে এই মডেস্ট লাঞ্চনে কত খরচ হবে, 15 ফ্র্যাঙ্ক। মোর দ্যান, না 15 না, মানে 15 এর বেশি হবে না, এরকম আর কি, তাই তো, একদম এক্সাক্ট 15 বলে, নট কস্ট মোর দ্যান 15 এর বেশি হবে না, তো 15 বা তার কমের মধ্যেই হয়ে যাবে। সুতরাং তার কাছে আছে 80 ফ্র্যাঙ্কস, তাহলে সে খরচ করবে কত, 15 ধরো। তাহলে এই 15 এখন কিভাবে মেকআপ করবে সে, যে 15 সেন্ট তার মানে ফ্র্যাঙ্ক খরচ হয়ে গেলে বাকি মাস চলতে হলে তো তার টাকা কম পড়ে যাবে, তাই বলতেছে কি
ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 উইকস, বলছে আগামী 2 সপ্তাহ যদি আমি কফিটা অন্তত বাদ দিই, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, তাহলে আমি মোটামুটি ম্যানেজ করে নিতে পারবো। তাহলে লেডিকে লাঞ্চনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিশাল মানে এর যে আয়োজন, মানি ম্যানেজমেন্ট, সে কিভাবে করলো এটা, মানি ম্যানেজমেন্টটা? তার কফি কফি না খেয়ে কফি খাওয়া বাদ দিয়ে। কফিটা আপাতত আগামী 2 সপ্তাহ বাদ দিয়ে নাকি, তাহলে মোটামুটি 15 ফ্র্যাঙ্কস বাঁচানো সম্ভব হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো সমস্যা আছে বুঝতে? নো স্যার। রাইটার এখন কিসে আছে, ফ্ল্যাশব্যাকে আছে তাই না, সেই 20 বছর আগে পরে মানে আগে চলে গেছে, দিয়ে 20 এগুলো বছর মনে আগে করতেছে। চলে। হুম। এইবার আই আনসার্ড, অতএব আমি ম্যানেজ করে উত্তর দিলাম যে আই উড মিট মাই ফ্রেন্ড। যে আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড বলে ডাকছে, সম্বোধন করছে কি চিন্তা করো তো, কি বলে সম্বোধন করলো রাইটার? ফ্রেন্ড হ্যাঁ, ফ্রেন্ড বলে, পরে যে কি গালিগালা দিবে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, এখানে তো ফ্রেন্ড বলে একটু সম্বোধন করলো আর কি। দেখো বলছে মাই ফ্রেন্ড, যে আমি আমার ফ্রেন্ডকে জানিয়ে দিলাম যে আমি তার সাথে মিট করব। কিসের মাধ্যমে জানালো? বাই করেসপন্ডেন্স। করেসপন্ডেন্স মানে কি বলো? চিঠির মাধ্যমে। হ্যাঁ, চিঠির মাধ্যমে সে জানাই দিল। এবং কবে দেখা হবে এটা দাগিয়ে রাখবা কোশ্চেনের জন্য। ফয়েজে দেখা হবে অন থার্সডে এট 12:30। কয়টার সময়? 12টা 30-এ 12:30-এ 12:30 হ্যাঁ 12:30টায় দেখা হবে। তো যাই হোক, শি ওয়াজ নট সো ইয়াং। এইবার মনে করো ওই দিন চলে আসছে 12:30টায় বৃহস্পতিবারে ফয়েজে গিয়ে দেখা। কিরকম দেখা হলো দেখো। রাইটার মনে করেছিল মেয়েটা হয়তো একটু ইয়ং হবে, একটু প্রেম টেম করা যাবে, বুঝতে পারছো, ভালো লাগার কাজ থাকতে পারে। ইয়ং রাইটার একটা তো আবেগ কাজ করতেই পারে নাকি, একটা আবেগ কাজ করতেই পারে। সেই আবেগে রাইটার খুব আশা নিয়ে গেছিল, বুঝতে পারছো। মনে করে এরকম ব্যাপারটা ঘটেছে, আবেগটা বোঝার জন্য, যে তুমি কোনো মেয়ের সাথে বা তুমি কোনো ছেলের সাথে অনেকদিন ধরে ফোনে কথা বলো, হ্যাঁ, গলার ভয়েস কত সুন্দর, হ্যাঁ, তা তুমি তো মোটামুটি ধরেই আছো, হয় সে ক্যাটরিনা কায়েফ হবে, আর না হয় সে সালমান শাহ হবে, সে কি সালমান খান হবে, ঠিক আছে না, এরকম মনে মনে ধরে আছি। তা মনে করে এখন একটু মিউট রাখো, কেউ মনে ইয়া করতেছে, হ্যাঁ। তো এখন মনে করো অনেকদিন পর দেখা করার কথা হয়েছে যে আমরা দেখা করব। দুইজনই তো মোটামুটি মনে ধরে আছে, হ্যাঁ, ছেলেটা ধরে আছে আমার কোনো ক্যাটরিনার সাথে দেখা হবে, আর মেয়েটা ধরে আছে আমার কোনো সালমান খানের সাথে দেখা হবে, তাই না, এরকম একটা মানসিকতা করে আছে। আমাদের রাইটারও ঠিক ওই রকম, খুব আবেগ নিয়ে আগে গিয়ে বসে আছে ফয়েজে, হ্যাঁ। কিন্তু দেখার পরে কি মনে হয়েছে রাইটারের, যে শি ওয়াজ নট সো ইয়ং অ্যাজ আই এক্সপেক্টেড। যতটা আমি ইয়ং ভেবেছিলাম আসলে সে ততটা নয়। অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স, আর চেহারার দিক থেকে ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ, অনেকটা আর্মি বডি, হ্যাঁ, শক্তিশালী, লম্বা চওড়া টাইপের, হ্যাঁ, অ্যাট্রাকটিভ না, মানে খুব আকর্ষণীয় না। যে ইয়ং অবস্থায় যে একটা লেডি আমাকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, হ্যাঁ, তার সৌন্দর্য দিয়ে, তেমন না, মানে একটু গঠনটা খুব শক্ত সামর্থ্য, ইম্পোজিং টাইপের, হ্যাঁ। শি ওয়াজ ইনফ্যাক্ট আ উইমেন অফ কত 40। হ্যাঁ, রাইটার বলতেছে চার্মিং এইজ, মোটামুটি চার্মিং, বাট নট ওয়ান, তবে সেরকম চার্মিং না, দ্যাট এক্সাইট আ সাডেন অ্যান্ড ডিভাস্টেটিং প্যাশন অ্যাট ফার্স্ট সাইট। হ্যাঁ, যে চার্মিং হলো ততটা চার্মিং না যে এক দেখাতেই আমি পুরো পটে যাব, হ্যাঁ। এক্সাইট আ সাডেন অ্যান্ড ডিভাস্টেটিং প্যাশন মানে কি, সাডেন অ্যান্ড ডিভাস্টেটিং মানে কি, মানে একটা অন্য ধরনের সেন্স বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, যে এত আবেগী পড়ে যাওয়া, যে একটা সুন্দরী মেয়েকে দেখলে যেমন একটা ছেলে, হ্যাঁ, হঠাৎ করে প্রেমে পড়ে যায়, লাভ এট ফার্স্ট সাইট আমরা পড়বো সেকেন্ড ইয়ারে, ঠিক আছে তো, অ্যাজ ইউ লাইক ইটে, ওই রকমটা না, মোটামুটি আছে, তবে বয়সটা আমার থেকে যথেষ্ট বেশি, 40 নাকি। তাহলে রাইটারের প্রজেক্ট তো পুরো লস নাকি, রাইটারের প্রজেক্ট লস, সে 15 খরচ করবে। শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ, হোয়াইট অ্যান্ড লার্জ, কথাটা একটু বলবো তো, অ্যান্ড ইভেন দেন ওয়ার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস। লেডিটার দাঁত কি একটু বেশি আছে না কম আছে?
বলছে বেশি আছে। বেশি। she gave me the impression of having more teeth, মানে সে এমন ভাবে আমাকে দেখে হাসলো যেন সে তার দাঁতের সংখ্যা একটু বেশি, দাঁতগুলা হোয়াইট, লার্জ অ্যান্ড ইভেন দেন ওয়ার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস, মানে দাঁত যতটুকু দরকার না যতগুলো দরকার তার থেকে তার দাঁত মনে হচ্ছে একটু বেশি আছে। এইভাবে সে দাঁত ইয়া করে আমাকে দেখে হাসলো, ইমপ্রেশন দিল যেন তার দাঁত দেখানোই আমাকে তার দাঁতটা দেখানোই যেন ইচ্ছা। মানে রাইটার কিন্তু রেগে গেছে। প্রথমে সম্বোধন করেছিল কি কি বলে দেখো তো, খেয়াল করো। ফ্রেন্ড। ফ্রেন্ড বলে ফ্রেন্ড। এইবার রাইটারের পুরো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ পুরো টোন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো গালি গালা শুরু করে দিবে। হ্যাঁ বলছে শি ওয়াজ টকেটিভ, বাঁচাল প্রকৃতির একটি মেয়ে, and since she seemed inclined to talk about me, আর যেহেতু সে আমার সম্পর্কেই কথা বলতে আগ্রহী ছিল, যে আমার প্রশংসা করার জন্য, ঠিক আছে, এই জন্য I was prepared to be an attentive listener, সুতরাং আমি খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছিলাম, আমিও অ্যাটেন্টিভ লিসেনার হয়ে গেলাম। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি দুটো প্রশ্ন করি। তাহলে রাইটার কখন কোথায় কয়টার সময় দেখা করলো বলো, কবে? বৃহস্পতিবারে Thursday at 12:30 12:30. হ্যাঁ 12:30 12:30। তারপরে লেডির চেহারা কেমন, খুব আকর্ষণীয়? না না স্যার। রাইটারের কাছে কত ফ্র্যাঙ্ক ছিল, আর কত ফ্র্যাঙ্ক ভাবলো সে ইয়া করবে, 80 ফ্র্যাঙ্ক 80 ছিল। ফ্র্যাঙ্ক 80 ফ্র্যাঙ্ক ছিল এবং মোর দ্যান 15 ফ্র্যাঙ্কের মতো উনি খরচ খরচ হবে করবে। আন্দাজ করছিল। 15 মতো করে সে ব্যয় করবে বলে ভাবছিল, এবং ব্যয়টা কিভাবে মেকআপ করবে সেটাও বলা হয়েছে। এইবার মোটামুটি সে ভাবছিল ওই মনে হয় পাড়ার ওই মানে গায়ের কোনো ক্যাফে হাউস টাউস হবে হয়তো, হ্যাঁ যে একটা কফি দিলে পরে পার হয়ে যাবে। কিন্তু সে গেছে 5 স্টার হোটেলে, হ্যাঁ 7 স্টার 5 স্টার যেখানে মিনিস্টাররা খায়, সেখানে তো দেখবো আই ওয়াজ স্টার্টেল মানে কি চমকে ওঠা, when the bill of fare was brought for the price were a great deal higher than I had anticipated, আমি যতটুকু না ভেবেছিলাম প্রাইস তার থেকে কি ঢের বেশি, অনেক বেশি। অনেক বেশি। গ্রেট ডিল বেশি। হ্যাঁ বিল অফ ফেয়ার বলতে কি বোঝায় বলো তো? বিল অফ ফেয়ার এটা দিয়ে কি কি বোঝায়? মূল্য তালিকা। হ্যাঁ তালিকা, তাই তো। জানি না। রেস্টুরেন্টে গেলে পরে একটা ইয়া ধরায় দেয় না, কার্ড ধরায় দেয় যেখানে দাম Menu card। লেখা থাকে, মেনু কার্ড বলি যেটা, তাই তো, যেখানে দাম লেখা থাকে কত কি। বাট সে অ্যাসিওর্ড মি, মানে আমাকে দেখেই, মানে সে আমার চমকানি দেখেই সে ভয় পেয়ে গিয়েছিল, মানে সে বুঝে ফেলছে। তাই সে কি করলো, সে আমাকে রিঅ্যাসিওর্ড করলো, আশ্বস্ত করলো। কি বলে আশ্বস্ত করলো? আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, বলছে লাঞ্চনে আমি কখনোই কিছু খাই না। কি বললো এই জায়গায়? সে কখনোই কিছু খাই খায় না। না। নেভার, নেভার বলতে কি কিছু বোঝায় যে আমি কিছু খাই বা কম খাই এমন বোঝায়, নাকি কিছুই খায় না বোঝায় বলো? কিছুই খাই না। হ্যাঁ, কিছুই খায় না। কিছুই খায় না বোঝায়। তাহলে তার প্রথম কথা হলো আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, আমি লাঞ্চনে কিছুই খাই না। তো এই কথা কি বলা যায় বলো? দাওয়াত দিয়ে নিয়ে আসছি, যদি সে বলে কিছু খাবো না তাহলে হবে বলো? তাই আমিও মোটামুটি আই আনসার না জেনারাসলি, স্যার। ও কথা বলো না তো, ডোন্ট সে দ্যাট, এই কথা বলো না তো, এরকম আর কি। হ্যাঁ ডোন্ট সে দ্যাট, আরে এই কথা বলতে আছে, এই কথা বলতে নেই, আসছেন একটু খাবেন দাবেন যাবেন তারপরেই তো। এবার দেখো লেডির কিন্তু মোড ঘুরে গেছে, ঘুরে গিয়ে কি কি বললো? আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং। তাহলে কয়টা খাবে বলছে সে এখন? একটা খাবে। তার থেকে বেশি কিছু খাবে না। হ্যাঁ একটার বেশি খাবে না। প্রথমে বললো সে কিছু খায় না, পরে আবার বলতেছে একটার বেশি আমি আবার খাই না। এবার দেখো কি বলছে? আই থিঙ্ক পিপল ইট ফার টু ম্যানি মাস্ট টু, বলছে নাওয়াডেজ লোকজন একটু বেশি খায়, আজকাল লোকজন বেশি খায়। আ লিটল ফিশ পারহ্যাপস, ছোটখাটো মাছ টাছ হলে চলবে। এন্ড আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ স্যামন, হ্যাঁ আমি ছোটখাটো একটু মাছ টাছ খেতে চাই, তাদের স্যামন আছে কিনা দেখা দরকার। হ্যাঁ আমি ভাবছি, হ্যাঁ আই ওয়ান্ডার, আমি ভাবছি তাদের কাছে স্যামন আছে কিনা। এইবার রাইট, তাহলে কি খেতে চাইলো প্রথমেই? স্যামন মাছ। স্যামন খেতে চাইছে, হাই হাই ইলিশ খেতে চাইছে, বুঝতে পারছো? আমি বললাম পুঁটি মাছ দিয়ে চালাই দিব,
কিন্তু উনি তো আগেই বলে বসছে যে স্যামন খাবে, তো আমরা ইলিশ খাবে। হ্যাঁ, ওয়েল রাইটার ভাবতেছি ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যামন, বলছে স্যামনের জন্য এখনো সময় আসেনি। ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, এবং ওই মেনু কার্ডে ওটা দেওয়া নেই। তবে আমি আবার ভদ্রতা করে কি করলাম, বাট আস্ক দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি। এবার রাইটার বলতে এই ওয়েটার কি বললো, ইয়েস আ বিউটিফুল স্যামন জাস্ট হ্যাড জাস্ট কাম ইন, এই তো কিছুক্ষণ আগেই নিয়ে আসা হলো, হেভি সুন্দর একটা স্যামন এসেছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড, বলছে এবছরে এই প্রথম স্যামন নিয়ে আসছি আমরা। সুতরাং আমি আর কি করলাম, আই অর্ডারড ইট ফর মাই গেস্টের জন্য অর্ডার করলাম। দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড। এবার ওয়েটার আবার নিজের তাগিদে লেডিকে জিজ্ঞাসা করলো যে স্যামন রান্না করতে করতে আর কিছু খাবেন কিনা। ঠিক আছে, তো রাইটার কত সেন্ট খরচ ফ্র্যাঙ্ক খরচ করবে ভাবছিল? 15 ফ্র্যাঙ্কের মতো। সে ভাবছিল আমি যা বলবো সেভাবেই মনে হবে, কিন্তু স্যামন তো চাইলো। আবার ওয়েটার আবার আগ বাড়িয়ে জিজ্ঞাসা করতে গেল আরো কিছু খাবেন কিনা ওটা রান্না করতে করতে। বলছে এই তো খাইছে গা। বলছে নো, শি আনসার্ড আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি আবার একটার বেশি খাই না। একই কথা, দেখো একটার বেশি খাই না, তো একটা তো অর্ডার করা হয়েই গেছে নাকি, তাহলে আর কি কোনো কিছু অর্ডার করার দরকার ছিল তার কথা মতে? না স্যার। কিন্তু সে বলতেছে কি আনলেস ইউ হ্যাভ আ লিটল ক্যাভিয়ার আই নেভার মাইন্ড ক্যাভিয়ার। বলছে ক্যাভিয়ার থাকলে অবশ্য কিছু মনে করবো না। তাহলে দেখো আমরা একটু স্যামন ফিশ আর একটু ক্যাভিয়ার দেখে আসি। হ্যাঁ, আসলে ক্যাভিয়ার কি? হ্যাঁ, কি হলো এটা স্যার অলরেডি বলতে 80 পার হয়ে গেছে। মনে হয় দেখো এক স্যামনেই তো দেখো দাম কত। হ্যাঁ, স্যামন ফিশ এই যে এই মাছটা, ঠিক আছে, এই হচ্ছে স্যামন ফিশ, এরকম করে ওরা খায়। আর ক্যাভিয়ার কি জিনিস বলো তো? ক্যাভিয়ার সম্পর্কে জানা আছে? মাছের ডিম। হ্যাঁ, ক্যাভিয়ার এই যে দেখো এরকম মাছের ডিম, বুঝতে পারছো? এই যে দেখো কিরকম পেট চিরে। এটাও তো স্যার অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, দামি, অনেক দামি। ঠিক আছে, তো একটা দেখো আমরা যদি বলি প্রাইস, যদি আমরা দেখি, হ্যাঁ, ক্যাভিয়ার ফিশ প্রাইস দেখি কত। দেখো হাই প্রিমিয়াম স্টারজন ক্যাভিয়ার জারে, মানে এই এক জারে কত টাকা? হাই এই এক জারে 20,000 টাকা। এই জারে কি 1 কেজি হবে না 1 পোয়া হবে বলো? দেখো বাংলাদেশে দাম হচ্ছে 20,069 টাকা। 1 কেজির কত হয় দেখি। দেখো এখানে দেখাচ্ছে দ্য রিটেল প্রাইস রেঞ্জ ইন টাকা ফর ক্যাভিয়ার ইজ বিটুইন 2000 টু 5000, 2000 থেকে 5000 টাকা পার কিলোগ্রাম। এবার বিভিন্ন দাম অনুসারে আছে আর কি মনে হয়। তো ওখানে ওদের হয়তো এই জার অনুসারে এইটাতে দামে দেখাচ্ছে কত? 20,000 টাকা। তো দামই একটা প্রাইস। হ্যাঁ, স্যামন ফিশ দেখি কেজি প্রতি কত। এটা হচ্ছে কেজি প্রতি অরিজিনাল প্রাইস হচ্ছে 1900 টাকা। হ্যাঁ, 1 কেজি, মানে আমাদের ইলিশ নাকি। আর এখানে হচ্ছে নরওয়ে স্যামন হচ্ছে পার কেজি 2650 টাকা। যাক, তো এই হচ্ছে দামি জিনিস, তার মানে মাছটা দামি, আমাদের মতো পুঁটি মাছ না যেটা 300 টাকা কেজি 400 টাকা কেজি হবে এরকম। আচ্ছা যাক, তাই বলছে স্যামন ওদিকে রেডি করতে করতে সে বলছে ক্যাভিয়ার হলে খারাপ মন্দ হয় না, তবে আমি একটার বেশি খাই না, ক্যাভিয়ার হলে মন্দ হয় না। এই কথা শুনে রাইটারের কি অবস্থা হবে বলো? খুশি হবে না, খুশি হবে না। বলছে কি, না স্যার। মাই হার্ট স্যাঙ্ক আ লিটল। মাই হার্ট স্যাঙ্ক আ লিটল। স্যাঙ্ক মিন্স ধক করে ওটা ডুবে যাওয়া। স্যাঙ্ক মানে ডুবে যাও, কিন্তু এখানে তো ডুবে যাওয়া অর্থ হবে না। হবে আমার হৃদয়টা কি ডুবে গেল এরকম কিছু, নাকি দমে না গেল? স্যার। দমে গেল, আটকে উঠলো। হ্যাঁ, আটকে উঠলো,
হ্যাঁ, একটু ভয় পেয়ে গেল এরকম আর কি। আই নিউ আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার, আমি জানি আই হ্যাভ নো অ্যাবিলিটি টু বাই ক্যাভিয়ার, বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার, কিন্তু তো বলতে পারছি না, তো বলতে পারছি না। আই টোল্ড দ্য ওয়েটার বাই অল মিনস, মানে কোন রকম নিজেকে বুঝিয়ে সুঝিয়ে ওয়েটারকে বললাম নিয়ে আসতে, হ্যাঁ, বাই অল মিনস টু ব্রিং ক্যাভিয়ার, অ্যান্ড ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। So the writer saying that he choose for him the cheapest menu. Cheapest menu টা কি? That was a mutton chop. এটা চপ নিল কম দামি, যাতে মোটামুটি ভাবতেছে খাওয়া মনে হয় এদিকেই শেষ হয়ে যায়, তো আজকে একটু খেয়েই নি এর সাথে সাথেই। তাহলে মাটন চপ, সে এটা হলো চিপেস্ট মেনু সব থেকে। তাহলে রাইট, লেডি কয়টা খাইলো এই পর্যন্ত? কয়টা নিল? দুইটা ডিশ। আই থিংক ইউ আর আনওয়াইজ টু ইট মিট। এবার দেখো ওইটা দেখে সে মাটন চপ নিয়েছে, তো এই জন্য লেডি তাকে একটু বুদ্ধি দেওয়া শুরু করছে যে আমার মনে হচ্ছে আপনি একটু বোকা টাইপের, হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি কম, আপনি মিট খান কেন এত? আই ডোন্ট নো হাউ ইউ ক্যান এক্সপেক্ট টু ওয়ার্ক আফটার ইটিং হেভি থিংস লাইক চপস। বলছে এই চপসের মতো এত ভারী জিনিস খেয়ে আপনি কাজ করেন কিভাবে? হ্যাঁ, এটা তো ভারী, এই খাবার কেউ খায়? আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক, আমি আমার পেট পুরে খাওয়াতে মোটেও বিশ্বাসী না। ওভারলোড করে খাবো পেট, এটাতে আমি মোটেও বিশ্বাসী না। হ্যাঁ, রাইটার কয়টা খাইলো, রো কয়টা খাইলো দেখো। দেন রাইটার একটা। দেন কেম দ্য কোশ্চেন অফ ড্রিঙ্ক। এবার ড্রিঙ্কের বিষয় আসলো, এখন ড্রিঙ্ক তো কিছু না কিছু তো দিতে হবে, তাই না? তো যখন সেই কথা আসলো, সে বলতেছে আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন। বলছে আমি লাঞ্চনের জন্য অবশ্য আমি কোনো ড্রিঙ্ক করি না লাঞ্চনে। সে সেইড নাইদার ডু আই। রাইটার ভাবতেছে এবার টাকা পয়সা কিছু বাঁচানো যায় কিনা। হ্যাঁ, এবার আর রাইটার ওই কথাটা বললো না যে না তা কি হয়, এমন কথা বলেনি, বলছে আমিও খাই না। একটু মিউট রাখো, মিউট রাখতে হবে, বাইরে যেহেতু কথা হচ্ছে। নাইদার ডু আই মানে আমিও খাই না। এই আমিও খাই না এর উদ্দেশ্য কি বলতো? মানে রাইটার কি আসলে সত্যি টাকা খায় না বাঁচানো। নাকি টাকা বাঁচানো? হ্যাঁ, টাকা বাঁচানো। এবং আমি বললাম আই আনসার্ড প্রম্পটলি, মানে তার কথা শেষ না হতে হতেই আমি সে যে বললো আমি লাঞ্চনে কিছু ড্রিঙ্ক করি না, ওই কথাটা শেষ না করতে করতে আমি বললাম আমিও করি না, কিন্তু তার কথা তো শেষ হয়নি। সে বলতেছে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, হোয়াইট ওয়াইন ছাড়া আমি লাঞ্চনে আর অন্য কিছু খাই না। তার মানে ড্রিঙ্কও সে করে। আর সেই কথাটা এমনভাবে বললো, শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। আমি যে মাঝখানে বললাম যে নাইদার ডু আই, এটা যেন সে শোনেইনি, যে আমিও খাই না এই কথা যেন সে শোনেইনি। হ্যাঁ, তাই সে বলল এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, হোয়াইট ওয়াইন ব্যতীত আমি আর কোনো কিছুই খাই না। কেন সে হোয়াইট ওয়াইন খায়? বলো, ড্রিঙ্ক করে কেন? কারণ দিস ফ্রেন্ডস হোয়াইট ওয়াইনস আর সো লাইট, খুবই হালকা টাইপের, অ্যান্ড দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন, এবং হজম শক্তিতে কাজে লাগবে। যে খাবার দিচ্ছে হজম করতে হবে তো নাকি? স্যামন খাবে, ক্যাভিয়ার খাবে, তারপরে আবার হোয়াইট ওয়াইন। এবার রাইটারকে জিজ্ঞাসা করতেছে, মানে রাইটার জিজ্ঞাসা করতেছে হোয়াট উড ইউ লাইক? আই আস্কড হসপিটেবল স্টুডেন্ট। দেখো এখনো কিন্তু আমি হসপিটেবল। হসপিটেবল মানে কি? মানে অতিথিপরায়ণ। হ্যাঁ, মানে অতিথিপরায়ণ। অতিথিপরায়ণ ভাব, সেটা এখনো টিকিয়ে রাখছি, রেগে টেগে কিন্তু যায় নাই। কিন্তু আমি হসপিটেবল থাকলেও বাট নট এক্স্যাক্টলি ইফিউসিভ, মানে আগ্রহী না খুব একটা। আর প্রথম দিকে যেমন একটা আগ্রহ প্রকাশ করছিলাম, ততটা আগ্রহ আর কাজ করতেছে না। তবে আমি অতিথি যে ভাবটা সেটা আমি ঠিক রাখছি, রেগে টেগে খুব একটা যাই নাই। এটা দেখে she gave me a bright and amicable flash of her white teeth, মানে একটা আরেকটা হাসি দিয়ে দিল। হ্যাঁ, সে আরো খুবই বন্ধুত্বপূর্ণ এবং খুবই উৎফুল্ল একটা হাসি দিয়ে দিল। হোয়াইট ওয়াইন খাবে, ক্যাভিয়ার খাবে, স্যামন খাবে। হ্যাঁ, এই জন্য সে কি করলো, একটু হেসে দিল, ফিক করে একটা হাসি দিয়ে দিল। তো হয়তো সে আমাকে জিজ্ঞাসা করেছিল, দেখো বলছে মাই ডক্টর ওয়ান্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেইন। কার কথা এটা বলো তো? বলো, এটা কার কথা? লেডি হচ্ছে রাইটারের কথা। না না, লেডির কথা। হ্যাঁ, লেডি বলতেছে আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন ছাড়া অন্য কিছু ড্রিঙ্ক করতে নিষেধ করেছেন। ঠিক আছে, আর এই কথা শুনে
প্রথমে তো ছিল কি মাই হার্ট স্যাঙ্ক নাকি, এখানে পেলাম কি মাই হার্ট স্যাঙ্ক, ওখানে হবে কি দেখো মাই হার্ট স্যাঙ্ক আ লিটিল, এখানে একটু কম ভয় পেয়েছিলাম। এবার আবার পুরো কি হলো আই ফেন্সি, আমার মনে হলো আই টার্নড আ ট্রিফল পেইল, মানে আতঙ্কে পুরো আমি বিবর্ণ হয়ে গেছি বলে মনে হলো। তা আবার শ্যাম্পেন খাওয়াতে হবে, হ্যাঁ আমার কফি কেন, আমার খাবারই খাওয়া বন্ধ হয়ে যায় আগামী দিন, আগামী মাস, পুরো মাসটা ধরে। হ্যাঁ চাই অর্ডার হাফ বোতল অর্ডার করলাম, অ্যান্ড আই মেনশন ক্যাজুয়ালি, এবং আমি আগে থেকে খাবো না বলে দিলাম, দেখো মিথ্যা কথা হয়তো বা, মাই ডাক্তার হ্যাড অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেইন, হ্যাঁ যে আমার ডাক্তার শ্যাম্পেইন ড্রিঙ্ক করতে আমাকে একদম পুরোপুরি নিষেধ করে দিয়েছে। আসলে কি সত্যি ডাক্তার কি নিষেধ করেছে রাইটারের, নাকি টাকা না না স্যার, টাকা না স্যার, না স্যার, টাকা টাকা বাঁচানো। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন? তখন লেডি বলতেছে তাহলে আপনি কি কি ড্রিঙ্ক করবেন? এটা হচ্ছে ওয়াটার। কেন পানি? পানি ছাড়া তো আমার ভাগ্যের কিছু নাই। শি এইট দ্য ক্যাভিয়ার, সে ক্যাভিয়ার খাইলো। শি এইট দ্য স্যামন, সে স্যামন খাইলো। অ্যান্ড শি টকড গেইলি অফ আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক, এবং আমার সাথে সে খাচ্ছে আর কথা বলতেছে খুবই খুশি খুশি হয়ে, আর্ট নিয়ে, লিটারেচার নিয়ে, মিউজিক নিয়ে কথা বলতে দেখাচ্ছে সে খুব জ্ঞানী। হ্যাঁ ও যে সে বিষয় নিয়ে কথা বলে না, হাই সোসাইটির ভাব দেখাচ্ছে। বাট আই ওয়ান্ডার হোয়াট দ্য বিল উড কাম টু মি, সে যে আমার সাথে কথা বলছে আমি কি মনোযোগ দিতে পারছি? বলো আর্ট নিয়ে না, আমার মনোযোগ কোন দিকে? বলো। না স্যার, বিলের দিকে। হ্যাঁ যে বিল যে কত আসবে, বিলের দিকে। হ্যাঁ হচ্ছে when my mutton chop arrived, শেষ পর্যন্ত আমার মাটন চপ আসলো। এবং she took me quite seriously to task, সে তো মোটামুটি আমাকে খানিক বকাঝকা দিয়ে দিল। টেক টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা, একটু মানে গালিগালা মতো করা আর কি। হ্যাঁ সে তো মোটামুটি আমার চপ দেখে খানিক তিরস্কার করে দিল, বকাঝকা দিয়ে দিল। কিভাবে বকলো দেখো, আই সি, আমার মনে হচ্ছে ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং আ হেভি লাঞ্চন, হ্যাঁ আপনি তো খুব বেশি ভারী ভারী খান দেখতেছি। আই এম শিওর ইটস আ মিস্টেক, এটা খুবই ভুল, দুপুরে এত খাওয়া ঠিক না, বা লাঞ্চনে এত খাওয়া ঠিক না। হোয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণ ফলো করতে কি হয়, অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং, একটা জিনিসের বেশি খাবে না, অ্যান্ড আই এম শিওর ইউ উড ফিল এভার সো মাচ বেটার ফর ইট, আর একটা খাইলে এখন যেমনটা ফিল করেন না তার থেকে ভালো ফিল করবেন। তা সে বেডি কয়টা খাইছে বলো? তিনটা। একটা ড্রিঙ্ক আর দুইটা তো খাবার খেয়ে ফেলেছে, তাই না? তারপরে বলতেছে যে আমার উদাহরণ ফলো করবেন, একটার বেশি খাবেন না, কারণ একটা খাইলে কি হয়, ভালো লাগে, ফিলিং ভালো হয়। এবার রাইটার বলতেছে আই অ্যাম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আরে বাবা আমি তো একটাই খেতে যাচ্ছি, আমি তার বেশি খাই নাই। আই সেইড অ্যাজ দ্য ওয়েটার কেম এগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার, হ্যাঁ ওই সময় মোটামুটি সে বিলটা হাতে নিয়ে সে আসলো আর কি, ওয়েটার। শি ওয়েভড হিম অ্যাসাইড উইথ অ্যান এয়ারি জেস্চার, হ্যাঁ মানে খুব উৎফুল্ল ভাবে সে আবার ওয়েটারকে একটু কাছে ডেকে নিল। হ্যাঁ শি ওয়েভড হিম অ্যাসাইড, পাশে ডেকে নিল, উইথ অ্যান এয়ারি জেস্চার। নো আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, বলছে আমি আমার বেশি কিছু খাই না, ঠিক আছে মানে আমি কিছুই খাই না, প্রথমে বলছে কিছুই খাই না, তবে জাস্ট আ বাইট, যা খেলাম ওই এক কামড় হলো আর কি। আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট, এর থেকে বেশি অবশ্য আমি খাই না। অ্যান্ড আই ইট দ্যাট মোর অ্যাজ অ্যান এক্সকিউজ ফর কনভারসেশন দ্যান এনিথিং এলস, এই যে আমি যে খাচ্ছি দুই একটা বেশি, এটা কিন্তু আমি ইচ্ছা করে খাচ্ছি না, আমি জাস্ট কনভারসেশনের সাথে খাচ্ছি। এই যে আমরা কথা বলতেছি, কথা বলতে বলতে একটু তো খাইতেই হয়, সেই জন্য খাচ্ছি। আমি যে আসলেই হেভি লাঞ্চন করি বা আমি অনেক কিছু খাই তা কিন্তু না। মানে সে লেডিও বুঝতে পারছে যে রাইটার কিছু কিছু ফিল করতেছে নাকি, তাই সে আগে থেকে অজুহাত দিচ্ছে যে আমি যা খাচ্ছি তাও কিসের সাথে খাচ্ছি, কিসের এক্সকিউজে, কথা বলার চেষ্টা করার জন্য, কনভারসেশন, যে খাচ্ছি আর কথা বলছি এইটুকুই, তাছাড়া আমি যে খুব খাবার পটু লোক তা কিন্তু না। শেষ হয়ে গেল। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝছেন? না স্যার। না স্যার। আচ্ছা ভেরি গুড। একটু মিউট রাখতে হবে, কারো ফ্যানের সাউন্ড, বাইরের সাউন্ড আসতেছে।
আই কুডন্ট পসিবলি ইট এনিথিং মোর, বলছে যা খাচ্ছি সেটা কনভারসেশনের খাতিরে খাচ্ছি, হ্যাঁ, এর থেকে বেশি আমি খেতে পারি না কিন্তু। আই কুডন্ট পসিবলি ইট এনিথিং মোর, এবার আবার দেখো বলছে কি, আনলেস দে হ্যাড সাম অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, বলছে ওই যে অ্যাসপারাগাস দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে আমি এটা ছাড়া আর অন্য কিছু খাবো না, হ্যাঁ, এটা ছাড়া আমি অন্য কিছু খাবো না, হ্যাঁ। Had some possibly No, should be Paris without having some of them. আফসার মিউট রাখতে হবে। আচ্ছা, তাহলে কি বলছে যে আই কুডন্ট পসিবলি ইট এনিথিং মোর আনলেস দে হ্যাড সাম অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, মানে বিলে দেখে বলতেছে এরকম অ্যাসপারাগাস যদি কিছু থাকে তাহলে দেখা যেতে পারে, তাছাড়া আমি অন্য কিছু খাবো না। কারণ আই শুড বি সরি টু লিভ প্যারিস উইদাউট হ্যাভিং সাম অফ দেম, এই যে অ্যাসপারাগাস, এই অ্যাসপারাগাস না খেয়ে প্যারিস থেকে যাওয়া যে কি দুঃখের বিষয় হবে তা আমি বলে বোঝাতে পারবো না। মানে সে এখন কি খাবে? অ্যাসপারাগাস। এখন দেখি অ্যাসপারাগাস কি জিনিস, দেখছো কখনো? No, একটা গাছ। লেখাটা আসে না কেন? এই যে দেখো অ্যাসপারাগাস, তোমার জন্য কচুর লতি নাকি? দেখছো কখনো সেই জিনিস? নাম শুনছি স্যার। এই সেই অ্যাসপারাগাস, হ্যাঁ, এই জিনিস খাবে নাকি সে? এই যে খুবই সুস্বাদু, হ্যাঁ, তো এইরকম অ্যাসপারাগাস না খেয়ে প্যারিস ছেড়ে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায় না। তো যাই হোক, এবার তো মোটামুটি তখন মাই হার্ট স্যাঙ্ক, আগে হার্ট স্যাঙ্ক করেছিল কতটুকু? লিটিল, আর এবার মোটামুটি শেষ, মানে হার্ট অ্যাটাক হয়ে গেল আমার, হ্যাঁ, পুরো হার্ট অ্যাটাক করবো। আই হ্যাড সিন দেম ইন দ্য শপস, আমি তো দেখেছি আসার সময়, অ্যান্ড আই নিউ দ্যাট দে ওয়ার হরিবলি এক্সপেন্সিভ, এবং আমি জানি তারা খুবই দামি। মাই মাউথ হ্যাড ওপেন ওয়াটার অ্যাট দ্য সাইট অফ দেম, আমারই জিভে কত পানি আসছে এগুলো দেখে। আচ্ছা, মাই মাউথ হ্যাড ওপেন ওয়াটার, তাহলে কোনটা দেখে আমাদের রাইটারের লোভ হয়েছে বেশি? asparagus. অ্যাসপারাগাস। এবার ওয়েটারকে ডেকে বলতেছেন, রেগে গিয়ে, কিন্তু রাইটার কিন্তু বলছে ম্যাডাম ওয়ান্টস টু নো, ম্যাডাম জানতে চেয়েছে ইফ ইউ হ্যাভ এনি অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, আপনাদের অ্যাসপারাগাস আছে কিনা সেটা বলেন। আই আস্ক দ্য ওয়েটার, এবং আই ট্রাইড উইথ অল মাই মাইট টু উইল হিম টু সে নো, আমি চেষ্টা করলাম যাতে সে না বলে যে নাই, মানে আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম যাতে সে বলে যে নাই, ঠিক আছে। কিন্তু কি ঘটনা ঘটলো? আ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রড পিস লাইক ফেস, কি খুশি, ওয়েটার তো খুশি, যত অর্ডার পাবে তত খুশি, তাই না? তাই তার ফেসের উপরে একটা বিশাল হাসি যেন দেখা গেল, এবং হি অ্যাসিওরড মি দ্যাট দে হ্যাড সাম সো লার্জ, সো স্প্লেন্ডিড, সো টেন্ডার দ্যাট ইট ওয়াজ আ মার্ভেল, হ্যাঁ, যে নেই মানে আছে, তাও আবার বিশাল, হ্যাঁ, হেভি স্প্লেন্ডিড এবং নরম কচি, হ্যাঁ, এবং চমৎকার, আছে না মানে অবশ্যই আছে। এরকম করে আর কি মোটামুটি বাঁশ তো আরো দিয়ে গেল নাকি রাইটারকে, কিচ্ছু করার নাই। এবার বলছে, এবার গেস্ট, হ্যাঁ, আই এম নট ইন দ্য লিস্ট হাংরি, আমি মোটেও ক্ষুধার্ত নই, মাই গেস্ট সাইড, বাট ইফ ইউ ইনসিস্ট, কিন্তু তুমি যদি চাও, আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস, আমি অবশ্য অ্যাসপারাগাস খাইতে কিছু মনে করবো না। তার কি ক্ষুধার্ত হওয়ার কোনো কারণ আছে? সে তো খাইয়ে নিয়েছে কয়টা এ পর্যন্ত? অলরেডি তিনটা। সে ড্রিঙ্ক করেছে, সে স্যামন খেয়েছে, সে ক্যাভিয়ার খেয়েছে, তারপরে বলে যে আমি মোটেও ক্ষুধার্ত নই, তবে আপনি যদি বারবার বলছেন, ইনসিস্ট করছেন, জেদাজেদি করছেন, তাহলে অ্যাসপারাগাস খেতে অবশ্য কিছু মনে করব না আমি। সুতরাং রাইটার কি করার আছে? আই অর্ডার করে দিলাম। আর ইউ গোয়িং টু হ্যাভ এনি, বলছে আপনি খাবেন না? বলছে নো, আই নেভার ইট অ্যাসপারাগাস, আমি কখনো অ্যাসপারাগাস খাই না। তাহলে কত নম্বর হলো খাওয়া? 4 নম্বর।
এবার ও বলতেছে আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম, আমি জানি কিছু লোক আছে এগুলোকে পছন্দ করে না। দ্য ফ্যাক্ট ইজ, কারণ তারা পছন্দ করে না কেন? কারণ ইউ রুইন ইউর প্যালেট বাই অল দ্য মিট ইউ ইট, কারণ তুমি মাংস খেয়ে খেয়ে তুমি তোমার জিভের স্বাদই নষ্ট করে ফেলছো। প্যালেট মানে কি স্বাদ, হ্যাঁ? আর এই কারণেই তুমি অ্যাসপ্যারাগাস পছন্দ করতেছো না। কিন্তু অ্যাসপ্যারাগাস না খেয়ে থাকা যায়? আসলে কি রাইটার অ্যাসপ্যারাগাস কখনো খেতে আশা করেনি এরকম কিছু, নাকি আসলে দামি বলে খাইনি? দামি বলে খাইনি। হ্যাঁ, দামি বলে খাই নাই। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপ্যারাগাস টু বি কুকড। অ্যাসপ্যারাগাস কুকড হওয়ার জন্য আমি ওয়েট করলাম। আর এই সময়ে যেহেতু মোটামুটি আতঙ্কে পড়ে গেছে রাইটার, প্যানিক সিজড মি। ইট ওয়াজন্ট নট আ কোশ্চেন নাও হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ওভার দ্য রেস্ট অফ দ্য মান্থ। বলছে এখন পরবর্তী মানে মাসের বাকি অংশটুকু চলার জন্য কত টাকা থাকলো কি না থাকলো এটা নিয়ে আমার আর মোটেও ভাবনা নেই। এখন ভাবনাটা কি বলতো? ওয়েদার আই হ্যাড এনাফ টু পে দ্য বিল, বিল শোধ করার মতো যথেষ্ট টাকা আমার থাকবে কি না এটা নিয়ে আমার টেনশন। বাকি মাস চলতে পারলাম কি পারলাম না সেটা অনেক পরের ব্যাপার। কারণ কি বলছে, ইট উড বি মর্টিফাইং, বলছে এটা খুবই কষ্টদায়ক হবে টু ফাইন্ড মাই সেলফ 10 ফ্র্যাঙ্কস শর্ট, যে যখন বিল আসবে দেখবো যে না আমার কম পড়ে গেছে 10 ফ্র্যাঙ্ক, তাহলে তো আরো লজ্জাজনক হয়ে যাবে, তাই না? অ্যান্ড বি অবলাইজ টু বরো ফ্রম মাই গেস্ট, এবং শেষ পর্যন্ত আমার গেস্টের কাছ থেকে ধার করতে হবে। এর মতো মর্টিফাইং বা লজ্জাজনক জিনিস হতে পারে না। আই কুড নট ব্রিং মাই সেলফ টু ডু দ্যাট, আমি তো এটা করতেই পারবো না। বলছে আমি কখনো এটা করতেই পারবো না। আই নিউ এক্স্যাক্টলি হাউ মাচ আই হ্যাড, আমি তো জানি আমার কাছে কত টাকা আছে। কত টাকা আছে রাইটারের কাছে? 80 ফ্রাঙ্কস। এমন বলতে দেখো চালাকি করতেছে রাইটার, কিন্তু মনে মনে চালাকি আটতেছে। হ্যাঁ, বলছে ইফ দ্য বিল কেম টু মি আই মেড আপ মাই মাইন্ড, আমি আমার মন স্থির করে ফেলেছি যে যখন বিল আসবে না আই উড পুট মাই হ্যান্ড ইন মাই পকেট, আমি পকেটে হাত রেখে উইথ আ ড্রামাটিক ক্রাই, চিৎকার করে উঠবো, হ্যাঁ, স্টার্ট আপ, লাফিয়ে উঠে বলবো, অ্যান্ড সে ইট হ্যাড বিন পিক পকেট, যে আমার পকেট মার হয়ে গেছে। এছাড়া তো আমার কিছু বলার থাকবে না। বুঝতে পারছো? যে পকেটে হাত দিয়ে চিৎকার করে উঠে বলবো কি যে আমার পকেট মার হয়ে গেছে। শিখে রাখো সবাই, বুঝতে পারছো? ছেলেরা বিশেষ করে যখন বিপদ ঘটে যাবে তখন এরকম করবা। অথবা অফকোর্স ইট উড বি আকার্ড, বলছে এটাও কেমন লাগে না, ভালো লাগবে না। ইফ শি হ্যাড নট মানি এনাফ আইদার টু পে দ্য বিল, হ্যাঁ, এবার আমার মন করে পকেট মার হয়ে গেছে আর সে বলতেছে তার কাছে টাকা নাই, তখন কেমন হবে? তখন আর কি করার আছে? দ্য অনলি থিং আই উড বি টু লিভ মাই ওয়াচ, আমার ঘড়ি রেখে যেতে হবে, অ্যান্ড সে আই উড কাম ব্যাক অ্যান্ড পে লেটার, এবং বলে দেওয়া লাগবে যে পরে টাকা দিয়ে ঘড়ি ছুড়াই নিয়ে যাব। বুঝতে পারছো? এছাড়া তার কোনো উপায় নেই। কারণ যে খাওয়া খাইলো, মোটামুটি কয়টা হলে পর্যন্ত? 4টা। এবার দ্য অ্যাসপ্যারাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপ্যারাগাস আসলো। দে ওয়ার এনরমাস, সাকুলেন্ট অ্যান্ড অ্যাপিটাইজিং, মানে বিশাল, খুবই লোভনীয়, এবং খুবই রসালো, এরকম আর কি বিষয়টা। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকেলড মাই নস্ট্রিলস, মানে সুরসুরি দিচ্ছে আমার নাকে এসে, হ্যাঁ, যে বাটার গলে পড়তেছে খাবার দিকে, আর ওখানকার যে গন্ধটা নাকে এসে লাগতেছে যেন আমার নাকে সুরসুরি দিচ্ছে। যেমন করে অ্যাজ দ্য নস্ট্রিলস অফ জেহোভা ওয়ার টিকেলড বাই দ্য বার্নড অফারিংস অফ দ্য ভার্চুয়াস সেমিটিস, এটা বিবলিক্যাল রেফারেন্স এসেছে এখানে, যে অনেক সময় দেখানো হতো যে বনি ইসরায়েলরা যখন কোথাও যেত, হ্যাঁ, বা যেত, তখন কি করতো, তারা গডের উদ্দেশ্যে, জিহোবার উদ্দেশ্যে তারা বলি দিত। আর তারা বিশ্বাস করতো যে বলির যে, এবং ওইখানে যে চামড়া বা মাংস বা বিশেষ হচ্ছে চর্বি যখন জ্বালানো হয় তখন এক ধরনের গন্ধ হয়, আর এই স্মেলটাতে নাকি সৃষ্টিকর্তা খুশি হয়। ঠিক আছে? তাই তো এরকম বলতেছে যে ওই ভার্চুয়াস সেমিটিরা যেমন অফারিং বার্ন করতো, সেখানে ওই গন্ধে যেমন জিহোবার নস্ট্রিল যে এসে টিকল দিত, সুরসুরি দিত, আমারও এরকম নাকে এসে সুরসুরি লাগতেছে, জিভে পানিও চলে আসছে হয়তোবা। আই ওয়াচ দ্য অ্যাবান্ডন উইমেন, দেখো টার্ম করতেছিল কিন্তু ফ্রেন্ড, আর এখন বলতেছে কি, দেখো তো কি বলছে, হ্যাঁ, অ্যাবান্ডন উইমেন, কাণ্ডজ্ঞানহীন, হ্যাঁ, মানে কোনো রকম জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। সে কি করতেছে, থ্রাস্ট দেম ডাউন আর থ্রোট ইন লার্জ ভলুপচুয়াল মাউথফুলস, হ্যাঁ, কি মানে একদম লোভীর মতো করে গ্রোগাসে গিলতেছে, দেখো তিনি, হ্যাঁ। And in my polite way, I discourse on the condition of the drama in the Balkans.
আর ওদিকে আমি কথা চলতেছে কিন্তু সে ড্রামা নিয়ে এটা নিয়ে বলছে। যাই হোক আমি পোলাইট ভাবে আমি আমার কথা চালিয়ে যাচ্ছিলাম সে বলকানের ড্রামা নিয়ে, কিন্তু আমার রাগে শরীর মানে আগুন হয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট শি ফিনিশড, অবশেষে সে শেষ করলো। শেষে আমি আবার বললাম কফি চলবে, আমি বললাম কফি, তাহলে কয়টা হলো এ পর্যন্ত? 4টা। পাঁচটা 5টা। চারটা। ছয়টা ভালো করে দেখো, কফি এন্ড আইসক্রিম। 5টা এখানে। এখানে পাঁচটা। এবার বলছে কি জাস্ট অ্যান আইসক্রিম এন্ড কফি, শি আনসার্ড। আমি বললাম কফি আর সে জুড়ে দিল আরেকটা আইসক্রিম সহ। বুঝতে পারছো, সে আনসার্ড। তাহলে সে একটার বেশি কিন্তু খায় না, মনে রেখো। বুঝতে পারছো? আর যা খাচ্ছে তাও কথা বলার স্বার্থে খাচ্ছে। আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও, বলছে আমি আর ভাবছি না কিছু, যাই হবে। সো আই অর্ডার্ড কফি ফর মাই সেলফ, সুতরাং ভাবতেছি আগামী হাফ মাস তো আমি কফি না খেয়ে থাকবো, তাই আজকে একটু খেয়েই নিই নাকি। সো আই অর্ডার্ড কফি ফর মাই সেলফ অ্যান্ড আইসক্রিম অ্যান্ড কফি ফর হার, এবং তার জন্য আইসক্রিম এবং কফি। ইউ নো দেয়ার ইজ ওয়ান থিং, এবার লেডি বলতেছে তুমি জানো যে একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, আই থরলি বিলিভ ইন, সেটা হচ্ছে সি এট আইসক্রিম খাচ্ছে আর বলতেছে যে ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম আ মিল ফিলিং ওয়ান কুড ইট আ লিটল মোর। বলছে একজনের উচিত খাবার থেকে উঠে পড়া কখন বলো তো? যখন মনে হবে সে আরো খেতে পারবে, মানে পেট কিছু খালি রেখে খাওয়া শেষ করা উচিত। এবার রাইটার খুব আইরনিক্যালি বলতেছে আর ইউ স্টিল হাংরি, আপনি এখনো ক্ষুধার্ত? বলো। এবার দেখো আরো কথা শোনো। ও নো নো নো, আই অ্যাম নট হাংরি ইউ সি, আমি তো ক্ষুধার্ত নই। আই ডোন্ট ইট লাঞ্চন, আমি তো লাঞ্চন খাই না। আমি খাই কি, আই হ্যাভ আ কফি, কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার, তারপর রাতের খাবার খাই। বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ অ্যান্ড আই ওয়াজ স্পিকিং ফর ইউ। আরে আমি তো তোমার কথা বলছিলাম যে তোমার উচিত খাওয়া শেষ করা তখনই যখন ভাববা যে তুমি আরো খেতে পারবা। আমি তো খাইনি এখনো কিছু, বুঝতে পারছো? আমি তো তোমার কথা বলছি যে তোমার উচিত এখন খাবার বন্ধ করা। তুমি চপ খেয়েছো, আবার তুমি কফি খাচ্ছ, এত কেউ খাই বলো? আর আমি তো কিছু খাইনি, দেখো না। তখন রাইটার একটু খুব ইয়া করে বলছে ও আই সি, ও ঠিক আছে আমার জন্য বলছেন তাই তো। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তাহলে কয়টা খাইলো বলো দেখি এ পর্যন্ত? 5টা। 6টা। আইসক্রিম সহ 6টা। হ্যাঁ 6টা। প্রথমে হলো স্যামন, তারপরে হলো ক্যাভিয়ার, ক্যাভিয়ার। তারপরে হলো ড্রিঙ্ক। শ্যাম্পেন। শ্যাম্পেন, তারপরে হলো অ্যাসপারাগাস। অ্যাসপারাগাস, তারপরে হলো কফি, তারপরে আইসক্রিম আর কফি। 6টা, তাই তো? ড্রিঙ্ক হলো কয়টা তাহলে? একটা। 2টা। দুইটা কফি আর কফি আর হ্যাঁ champagne। 2টা। কফি আর হোয়াইট ওয়াইন। কফি আর শ্যাম্পেন। হ্যাঁ, তারপর বলছে দেন আ টেরিবল থিং হ্যাপেন, বলছে এখনো শেষ হয়নি কিন্তু, বলে আরো একটা ভয়ানক ঘটনা ঘটলো। কি সেটা? হোয়াইল উই আর ওয়েটিং ফর দ্য কফি, যখন আমরা কফির জন্য ওয়েট করছিলাম আর কি, কফি বানানোর জন্য, তখন একটা ভয়ানক ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? দ্য হেড ওয়েটার, মানে ওয়েটার তো আছেই, ওয়েটার ভাবতেছে কোন কোন রাক্ষস খাচ্ছে, একটু দেখে আসি তো, এত খাবার, দামি দামি খাবারগুলো অর্ডার করতেছে। হ্যাঁ, এরকম অর্ডার তো আমি কোনদিন পাই নাই। তা সে এবার হেড ওয়েটার চলে আসছে, বুঝতে পারছো? হেড ওয়েটার কিভাবে আসছে দেখো, উইথ অ্যান ইনগ্রেশিয়েটিং স্মাইল অন হিজ ফলস ফেস। ফলস ফেস কেন বলা হচ্ছে? কারণ তারা আমাদের খুব প্রশংসা করে না, কাপড়ের দোকানদাররা প্রশংসা করে, আরে এই ড্রেসটা তো আপনার জন্য, আপনাকেই এটা সবচেয়ে বেশি মানাবে, একদম ড্রেসটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। তাহলে এই যে কথাবার্তাগুলো, এগুলো কি প্রশংসা নাকি তোষামতি? না আপু। বলে আপা এই ড্রেস শুধু আপনার জন্যই, আপনাকেই মানাবে, ঠিক আছে? তার এটা একদম ফিট হয়ে গেছে আপনার। হ্যাঁ, তো ওইরকম আর কি। সে একটা খুবই চমকদারি একটা স্মাইলস নিয়ে কেম আপ টু আস বেয়ারিং আ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস। পিচ ফল দেখেছো কখনো? সে আবার ঝুড়িতে করে এক ঝুড়ি পিচ ফল নিয়ে আসলো, ঠিক আছে? দেখো কালো কালো কি স্যার পিস্তল? দেখো পিস ফ্রুট, এই যে আপেলের মতো দেখতে। হ্যাঁ, এই যে এই জিনিস নিয়ে আসতো।
এখন কি করা যাবে? এখন এবং দেখতে কেমন দেখো, দে হ্যাড দ্য ব্লাশ অফ অ্যান ইনোসেন্ট গার্ল। হ্যাঁ, ছোট্ট মেয়ের গালে যেমন সুন্দর একটা লালটে আভা থাকে, পিসগুলো দেখতে সেরকম। দে হ্যাড দ্য রিচ টোন অফ অ্যান ইটালিয়ান ল্যান্ডস্কেপ। ইটালিয়ান ল্যান্ডস্কেপ দেখতে যেমন লাগে, ইটালিয়ান ল্যান্ডস্কেপ দেখতে কেমন, কালার কেমন দেখো, এখানে ব্লাশিং একটা ভাব আছে না, সুন্দর একটা আভা আছে গালের মতো নাকি, এগুলো হচ্ছে ইটালিয়ান ল্যান্ডস্কেপ। এই যেখানে বিশেষ করে লালটে আভাটাকে বোঝাচ্ছে, এই যে এই জাতীয়টা, হ্যাঁ এইটাকে। তা এরকম কি ব্যাপার, সমস্যা কি হচ্ছে? বাট শিওরলি পিচেস ওয়ার নট ইন সিজন দেন। কিন্তু বলছে ওই ঋতুতে পিচ তো থাকার কথা না, আর যেহেতু আছে মানে কি দাম কম হবে না বেশি হবে? অনেক বেশি। বেশি। বলছে লর্ড বেশি হবে। নিউ হোয়াট দে কস্ট, কত দাম দে হবে। আই নিউ লিটিল লেটার ফর মাই গেস্ট গোয়িং অন উইথ হার কনভারসেশন অ্যাবসেন্ট মাইন্ডেডলি টুক ওয়ান। মানে কথা বলতে বলতে বলতেই ঝুড়ি থেকে একটা তুলে নিয়েছে অ্যাবসেন্ট মাইন্ডেডলি। এবার বলছে ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইয়ার স্টমাক উইথ আ লট অফ মিট। বলছে তুমি তো মাংস খেয়ে তোমার পেটটা পুরো ভরাই ফেলছো। হ্যাঁ, মাই ওয়ান মিজারেবল লিটিল চপ। হ্যাঁ রে, কি চপ তুমি খেয়েছো? হ্যাঁ, অ্যান্ড ইউ ক্যান নট ইট এনিথিং মোর। আর তুমি তো কিছু খাইতে পারবে না, তাই না? বাট আই হ্যাভ, দেখো এবার খেয়াল করো, আই হ্যাভ জাস্ট হ্যাড আ স্ন্যাক। আমি তো শুধু হালকা নাস্তা খাইলাম। আই শ্যাল এনজয় পিস, তাই কারণে আমাকে একটু পিস খাইতে ইচ্ছা করতেছে। বুঝতে পারছো কি ধরনের হতে পারে লেডি? দেখো আমরা শেষ করি। হ্যাঁ, আমি একটু থার্ড ইয়ারের ব্যাচটাকে একটু করে দিই, আমি একটু বলে দিই যে পরে কি ব্যাপার, কম্পিউটারে খুব সমস্যা করতেছে। আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে কি সে কি কিছু খেয়েছে না শুধু হালকা নাস্তা খাইলো? হ্যাঁ, হালকা নাস্তা খেয়ে- স্ন্যাক হালকা নাস্তা খাইছে স্যার। হ্যাঁ, এখন একটু পিস খাইলে একটু ভালো লাগবে। তো যাই হোক, আরো খাদক। দ্য বিল কেম অ্যান্ড হোয়েন আই পেড ইট আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর আ কোয়াইট ইনএডুকেট টিপ। মানে টাকাতে হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় টিপটা হয়ে গেল একটু অল্প। টিপ মানে বুঝি তো নাকি, হোটেলে আমরা অনেক সময় 10 টাকা 5 টাকা করে দিই নাকি? হ্যাঁ, বলছে ইনএডুকেট হয়ে গেল। এবং আমি যে ওই টিপ হিসাবে ওইখানে দিলাম, হার আইস রেস্টেড ফর অ্যান ইনস্ট্যান্ট অন দ্য 3 francs আই লেফট ফর দ্য ওয়েটার। তাহলে ওয়েটারের জন্য আমি 3 francs যে রাখলাম, চোখ গিয়ে পড়লো ওই লেডির 3 francs এর উপর। অ্যান্ড আই নিউ দ্যাট শি থট মি মিন। সে ভাবলো আমি খুবই কৃপণ লোক, যে আমি মাত্র 3 francs দিলাম ওয়েটারকে, আর তো দেওয়া লাগতো। কিন্তু দুঃখের বিষয়, বাট হোয়েন আই ওয়াকড আউট অফ দ্য রেস্টুরেন্ট আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি। তাহলে তার কাছে কি আর কোনো টাকা আছে? না, পুরো 80 শেষ। না, তাহলে টোটাল বিল এসেছিল কত বলো তো? 77 77 francs আর 3 francs হলো টিপ। সো বলতেছে আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি এন্ড নট আ পেনি ইন মাই পকেট। পকেটে কোনো পয়সা নাই, টাকা পয়সা শেষ। এবার দেখো আবার বলতেছে কি, ফলো মাই এক্সাম্পল। এই যে উদাহরণটা তোমরা পেয়েছিলে, মানে ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণ ফলো করবে কিন্তু, ঠিক আছে? যেমনটা করলাম। শি সেইড অ্যাজ ইউ শুক হ্যান্ড। যখন আমরা হ্যান্ডশেক করলাম আর কি বিদায় জানানোর জন্য, সে বলতেছে ফলো মাই এক্সাম্পল অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। ঠিক আছে তো? লাঞ্চনে কিন্তু একটার বেশি খাবে না। আমি যেমন একটার বেশি খাই নাই, সে কিন্তু একটার বেশি খাই নাই। বুঝতে পারছো? তাই তার উদাহরণ ফলো করতে বলছে। বলছে আই উইল ডু বেটার দ্যান দ্যাট। আই রিটোর্টেড। আমি আবার কথা বললাম যে আমি আপনার চেয়ে ভালো করব। একটা কেন, আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। আজকে রাতে আমি কিছু খাবোই না। আসলে যে খাবে না, এটা কিসের জন্য খাবে না? সে বলছে আমি আজকে কিছুই খাবো না। টাকা নাই আর। হ্যাঁ,
তো এটা ভেবে আবার সে বলছে হিউম্যারিস্ট, আরে আপনি তো খুব হাস্যকর লোক। শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু আ ক্যাব, ইউ আর কোয়াইট আ হিউম্যারিস্ট, আপনি সত্যি খুবই হাস্যকর মানুষ। এই বলে এইবার রাইটার আবার সেই থিয়েটারে ফিরে গেল এবার। হ্যাঁ, এত তাহলে ওই যে খাওয়ার যে অভ্যাস, সেই অভ্যাস এতক্ষণ ধরে বলছে এই লেডির কথা আমি ভুলে যাব। কি বলেছিল, বাট ডু আই রিমেম্বার, আমি কি ভুলে যাব? বলো। না না, ভোলার না, তুমি যা কাহিনী করেছিলা ও আমার আজীবন মনে থাকবে, পুরো শোক উঠে গেছে আমার। হ্যাঁ, তাই বলছে বাট আই হ্যাভ হ্যাড বাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, কিন্তু এই যে প্রতিশোধ কিন্তু অলরেডি হয়ে গেছে। আই ডু নট বিলিভ দ্যাট আই এম আ ভিন্ডিকটিভ ম্যান, আমি যে খুব প্রতিশোধ পরায়ণ মানুষ তেমনটা না কিন্তু। বাট হোয়েন দ্য ইমর্টাল গডস টেক আ হ্যান্ড ইন দিস ম্যাটার, কিন্তু গডেরা যখন নিজেরাই এটার প্রতিশোধ নিয়ে নিবে, ইট ইজ পার্ডনেবল টু অবজার্ভ দ্য রেজাল্ট উইথ কমপ্লাসেন্সি। হ্যাঁ, তখন খুশি হয়ে রেজাল্টটা দেখা খুবই ক্ষমাযোগ্য। টুডে শি ওয়েজ 21 স্টোন, তার ওজন কত বলো? 21 স্টোন। Stone. এখন স্টোনটা আমরা দেখি কত কি হয়। হ্যাঁ, ইয়ার বাংলা হলো কিভাবে? 21 স্টোন, সেটাকে আমরা যদি কেজিতে রূপান্তর করি তাহলে কত হয় দেখি। ইন কেজি 142. দেখো কত, 100 কত কেজি? 133 কেজি। তাহলে কয় মন? মেয়েদের বয়স অনুসারে ওজন হয়তো 55 থেকে 60-এর ভিতর হওয়ার কথা নাকি, আর সে ডাবলেরও বেশি। তাই বলছে স্যার দুপুরে কিছু খাই না স্যার। হ্যাঁ, সে তো দুপুরে কিছু খায় না, ওই যা খায় ওটা হালকা নাস্তা হয় শুধু, ঠিক আছে। তাই বলতেছে বেডি আমারে যা খাই মানে করছিল তার প্রতিশোধ ভালোই হয়েছে শেষ পর্যন্ত, মানে খুশি হয়েছে রাইটারে যে এত মুটিয়ে গেছে সে। কারণ তার এই খাওয়ার কারণে গডরা পর্যন্ত অসন্তুষ্ট, এই জন্য এই বিষয়ে গডরা হাত দিয়েছে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে। আমি কিছু করি নাই, কিন্তু অলরেডি হয়ে গেছে কাজ। হ্যাঁ, সুতরাং রেজাল্টটা দেখতে আমার খুব ভালো লাগতেছে। আমি আগেই বলছিলাম এ লেডির এই দশা হবে, ঠিক আছে। আর আজকে তার ওজন কত? 21 স্টোন। আচ্ছা, তো এই হলো, আমরা পড়ে শেষ করলাম। মোটামুটি গল্পটা ছোট আছে যেহেতু হয়ে গেল। আচ্ছা, তোমাদের কাজ হবে গল্পটাকে আবার একটু রিডিং দেওয়া। হ্যাঁ, আর তোমাদের বইয়ে কি সামারি টামারি আছে না? জি স্যার। হ্যাঁ, পুরোটা রিডিং দিয়ে জি ফেলবা। স্যার। পুরোটা রিডিং দিয়ে ফেলবা। আগামী দিন আমরা একটা পড়বো, প্রোজ পড়বো, ঠিক আছে, অফ স্টাডিজ। এখানে দুইটা শর্ট, তোমরা আগে তোমাদের পুরো ইন্ট্রোডাকশন এবং সামারিটা পড়বা, রিডিং দিবা পুরোটা। টেক্সটটা যদি পারো আবারও রিডিং দিবা, এবং বিশেষ বিশেষ জায়গাগুলো দাগিয়ে রাখবা, সেগুলো ব্রিফ কোশ্চেন হিসেবে আসার মতো। হ্যাঁ, এদিকে ইন্ট্রোডাকশন, তারপর সামারিটা অনেক বড় করে আলোচনা করা আছে, টপিকগুলো পুরোটা একটু রিডিং দেওয়ার চেষ্টা করবা। এই হলো আমাদের আজকের গল্পটি। বেশি না, 133 কেজি হয়েছে মাত্র, কারণ সে তো কিছু খাইনি। কি পড়াবেন? আগামী ক্লাসে আমরা অফ স্টাডিজ পড়বো, প্রোজ, ঠিক আছে, মানে প্রোজের নন ফিকশনটা। ওকে স্যার। আর যে স্যার সনেট 18 এর প্রশ্নগুলো কোথায় দিবেন? গুগল ক্লাসরুমে দেখালাম না, গুগল ক্লাসরুমে। আচ্ছা, গুগল ক্লাসরুমে দিয়ে দিব সব পিডিএফ, গুগল ক্লাসরুমে, অন্য কোথাও না। আচ্ছা, তাহলে আমি একটা দিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার, এটা থাকলো। আর এদিকে পড়া থাকলো, এটা হচ্ছে 10 তারিখ পর্যন্ত শেষ করতে হবে চ্যাপ্টার 3, আর এটা হচ্ছে 8 তারিখের মধ্যে ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো পড়ে ফেলতে হবে। যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে,
মিনিং হোক যাই হোক তোমরা ক্লাসে জিজ্ঞাসা করবা যে স্যার আমি এটা বুঝি নাই। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা। আর সবাইকে আমরা টেলিগ্রামে যুক্ত হয়েছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আগামীকালকে কিন্তু আমি টেলিগ্রামে চেক করব এবং অলরেডি যারা যুক্ত হয়নি তারা ধরে নিব যে তারা এই 3rd মাস থেকে আর ক্লাস করবে না, এটা আমি ধরে নিব কিন্তু। ঠিক আছে, দিয়ে দেখাচ্ছে মেসেঞ্জার গ্রুপের ব্যাপারটা, মেসেঞ্জার গ্রুপটা তোমাদের জন্য ওপেন করা থাকলো। তোমরা শুধু তোমাদের পড়া রিলেটেড যদি কারো কাছে কিছু জানার থাকতে চাই তাহলে সেই বিষয়ে কমেন্ট করবা, কিন্তু আবল তাবল লাইক, ইমোজি, ইচ্ছা মতো কমেন্ট, বাইরের কোনো লিঙ্ক এগুলো যেন শেয়ার করবা না। মেসেঞ্জারটা জাস্ট তোমরা শুধু নিজেরা আলোচনা করার জন্য। ঠিক আছে, যদি কোনো কিছু প্রয়োজন হয়, কারোর কাছ থেকে কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটা দিবা। আর টেলিগ্রামটা কেউ কোনো কমেন্ট করবা না, আমি কমেন্ট একদম পুরো অফ করে রাখবো। ওখানে শুধু আমি যে ইনফরমেশনগুলো দিব সেগুলো তোমরা দেখবা। ঠিক আছে, আর তোমাদের ওকে ফি এর স্যার। ব্যাপারে, ফি পেমেন্টের ব্যাপারে মেসেঞ্জারে জানানোর দরকার নাই, তোমরা জানাবা হচ্ছে ইয়াতে টেলিগ্রামে। ঠিক আছে, টেলিগ্রামে শুধুমাত্র থাকবে হচ্ছে তোমার ফি পেমেন্টের ব্যাপারটা। আর অবশ্যই তোমাদের আইডি নাম্বার যারা পাওনি তারা আগামী দিন পেয়ে যাবা। আর যাদের আইডি নাম্বার আছে তোমরা দয়া করে আমাকে টেলিগ্রাম ইনবক্সে দিয়ে দিবা, আমি তোমাদের নামের সাথে আইডি নাম্বারটা জুড়ে দিব। আর যাদের নাম মিলবে না গুগল ক্লাসরুমের সাথে, গুগল ক্লাসরুমের সাথে যাদের নাম মিলবে না, আমি কিন্তু আগে বলেছি গুগল ক্লাসরুমের নাম এবং টেলিগ্রামের নাম একই হতে হবে। তো সেই হিসাবে টেলিগ্রামে অ্যাকাউন্টের নামটা কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। যদি কেউ চেঞ্জ করতে না পারো তাহলে আমাকে জানাবা, আমি চেঞ্জ করে দিব। এবং তোমাদের প্রত্যেকের নামের আগে কি থাকতে হবে বলো তো? তোমাদের আইডি নাম্বারটা থাকবে। ঠিক আছে, আইডি নাম্বার। হ্যাঁ, যেমন এই যেখানে আমি আইডি নাম্বারটা এদেরকে থাকতে যেমন হবে। দিয়েছি, এই যে আইডি নাম্বারগুলো এভাবে আমি লিখে দিব। একদিকে আইডি নাম্বার আর একটা হচ্ছে, এবং নামটা হবে গুগল ক্লাসরুমের নামটা, যাতে আমি তোমাকে মিলাতে পারি। যাদের মিলবে না এই দুটো জায়গা তাদেরকে আমি ধরে নিব তারা বাইরের কেউ, দিয়ে আমি কিন্তু আউট করে দিব। হ্যাঁ, স্যার আমি তো চেঞ্জ করতে পারি না। তাহলে তুমি আমাকে জানাই দিবা, তুমি ইনবক্সে দিবা, আমাকে টেলিগ্রামেরই ইনবক্সে দিবা, গ্রুপে না। আমাকে জানাবা যে স্যার আমার আইডি নাম্বার এই আর গুগল ক্লাসরুমের নাম এই, দিয়ে আমি ওটাকে তোমার চেঞ্জ করে দিব। আমি অনেকে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, হুম, আচ্ছা। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, পড়া নিয়মিত করতে থাকো। ওকে, গুড নাইট।